পরশুরামের দক্ষিণ রায় গল্পে চাটুর্যে বলেছিলেন যে রুদ্রপ্রয়াগে নাকি এমনই স্থান মাহাত্ম্য যে বাঘেরা সেখানে তীর্থযাত্রীদের কিছু বলে না, কেবল সাহেব ধরে ধরে খায়। রাজনীতির স্থান মাহাত্ম্যে অবশ্য বাঘ সিংহের তর্জন গর্জন একটু বেশি শোনা যায়, বিশেষ করে যদি সেই সব স্থানের নাম হয় সিঙ্গুর, নন্দীগ্রাম বা নেতাই। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী, নন্দীগ্রামে শহীদ দিবস পালন নিয়ে টক্কর তৃণমূল ও বিজেপির, নমো নমো করে তৃণমূলের নেতাই দিবস পালন নিয়ে সরব বিরোধীরা। তবে কি 26-এর ভোটে আবার ভেসে উঠছে বাম আমলের এই তিন ঘটনা? দ্বিতীয় প্রশ্ন। 2006 তৃণমূল নেত্রীর অনশন মঞ্চে এসেছিলেন রাজনাথ সিং। 20 বছর পর সেই সিঙ্গুরের জমিতেই প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করানোর পরিকল্পনা বিজেপি। শিল্পের নামে ভোট টানতেই কি বিজেপির এই ভুলবদল? তৃতীয় প্রশ্ন। হয়নি শিল্প, ফলেনি ফসলও। সিঙ্গুরের বেশিরভাগ জমিতে এখন ঘুরে বেড়াচ্ছে শেয়াল ও শুয়োর। এই পরিস্থিতিতে শিল্পই চাইছেন তখনকার আন্দোলনের নেতারাও। সিঙ্গুর থেকে কি শিল্পবার্তা দেবেন প্রধানমন্ত্রী? চতুর্থ প্রশ্ন। সব মতুয়া নাগরিকত্ব পাবেন, বনগাঁয় বললেন শুভেন্দু অধিকারী। ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন মতুয়ারা। বিরোধী দলনেতার কর্মসূচি এড়িয়ে রাষ্ট্রপতির কাছে দরবার শান্তনু ঠাকুরে। ভোটে বিজেপির কাছে কি অস্বস্তির কারণ হতে চলেছে মতুয়াদের এই ভোটদানের ইস্যু? পঞ্চম প্রশ্ন। স্টপেজ মিনিস্টার থেকে ফ্যাশন শো। মহারাষ্ট্রে পরিযায়ী নিগ্রহ নিয়ে সুকান্ত মজুমদারের জেলায় দাঁড়িয়ে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা ছড়িয়ে মিথ্যে প্রচার, পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। ভোটে কত বড় ইস্যু হতে চলেছে ভিন রাজ্যে পরিযায়ী হেনস্থার এইসব ঘটনা? তবে শুরুতেই দেখাবো 26-এর ভোটেও 11 স্থান মাহাত্ম্য। ফিরে এলো সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম। দেখুন। রাজ্য রাজনীতির তিনটি ঘটনা যা একদা বদলে দিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতিকে। 2011-র পালা বদলে নির্ণায়ক হয়ে উঠেছিল তিনটি প্রান্তের তিন ঘটনা। উঠে এসেছিল তিনটি জায়গার নাম: সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই। 2026 সালের বিধানসভা ভোটের আগে ফের উঠে আসছে এই তিনটি জায়গা ও এখানে ঘটা সেই ঘটনাগুলির প্রসঙ্গ। টাটা গোষ্ঠী ছেড়ে চলে যাওয়ার 18 বছর পর 18ই জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। সেই সিঙ্গুর যেখানে টাটাদের গাড়ি কারখানা হতে হতেও হয়নি। সেই আন্দোলন যা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স বিল্ডিং এ বসিয়েছিল, বামেদের দুর্গের পতন ঘটিয়েছিল। যে মাঠ থেকে পশ্চিম বাংলার অন্ধকার যুগ শুরু করেছিল এই মমতা ব্যানার্জি, সেখানেই মোদিজি এসে ঘোষণা করবেন, সেখানেই এসে সভা করবেন, বাংলাকে কী করে আলোকিত করা যায়। আর সেই জন্যে আমরা বেছেই নিয়েছি সিঙ্গুরের সেই মাঠ। উনি শিল্পনীতি নিয়ে দেবেন, কিন্তু ওনাকেও একটি প্রশ্ন আমরা করতে পারি যে আপনার 11 বছরে আপনার উদ্যমে, আপনার নিজের চেষ্টায় কয়েক লক্ষ কোটি টাকার ভর্তুকি দিয়ে আপনি শিল্প নিয়ে গেছেন। বাংলাকে আপনি কি দিয়েছেন? বাংলাকে ভারতবর্ষের বাইরে? এটাও জিজ্ঞেস করা যায়। বাংলার মানুষের উপর আপনার এত রাগ কেন? 2007 সালে জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। 7ই জানুয়ারি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল 3 জনের। সেই দিনকে স্মরণে রেখে বিগত কয়েক বছরের মতো বুধবার নন্দীগ্রামে আলাদা আলাদা ভাবে শহীদ দিবস পালন করে বিজেপি ও তৃণমূল। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। যারা নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বাই প্রোডাক্ট, যারা সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে এমপি, এমএলএ, মন্ত্রী পরবর্তীকালে হয়েছে, তারা এই ধরনের কথাবার্তা বলার আগে আয়নায় নিজেদের মুখটা দেখুন। 2011 7ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে 9 জনের মৃত্যু হয়। অভিযোগের আঙুল ওঠে সিপিএম এর দিকে, যা হাতিয়ার করে তৃণমূল। ঘটনাচক্রে বুধবারই ছিল নেতাই দিবস। দেখুন, এগুলো তো সব সিপিএম এর পাপ, সিপিএম এর গণহত্যা। সিপিএম জমানায় জোর করে কৃষি দখল, জমি দখল, গরিবের জমি দখল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম পুরোপুরি পরিত্যক্ত। সিপিএম শূন্য, এখন মহাশূন্যের দিকে যাচ্ছে। জঙ্গলমহলে শয়ে শয়ে আদিবাসী মানুষ খুন হয়েছে। যারা খুন করেছেন সবাই জানেন। তারা রাতে মাওবাদী, দিনে তৃণমূল। তারা তৃণমূলের নেতা, ঘর আলো করে বসে আছে। সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির সমস্ত কাজের যোগ্য সেকেন্ড ইন কমান্ড ছিলেন
শুভেন্দু অধিকারী, এখন একজন তৃণমূল, একজন বিজেপি। শেষমেশ কি হবে? এবার ভোটের মুখে আবার ইস্যু হয়ে উঠবে তিন প্রান্তে ঘটে যাওয়া সেই তিন ঘটনা। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ইতিহাসের গতি কি বিচিত্র। ঠিক 15 বছর পর 26শে ভোটের আগে আবার সে এসেছে ফিরিয়া। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, যে তিনটে ইস্যুর ওপর ভিত্তি করে 2011 সালে পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছিল, 15 বছর পর ভোটের ঢাকে কাঠি পড়তেই রাজ্য রাজনীতিতে মাথা তুলল ঠিক সেই তিনটে নাম। টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। আর এই অনুষ্ঠানেই আপনাদের মনে করিয়ে দেব সিঙ্গুর আন্দোলনের সময় কিভাবে এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল, এবং আজই দেখাবো তৃণমূলের টাটা বিরোধী আন্দোলনের মঞ্চে সেই সময় বিজেপির সর্বোচ্চ কর্তা রাজনাথ সিংয়ের উজ্জ্বল উপস্থিতি। সত্যি সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পাল্টে যায়। যেমন হয়তো পাল্টে গেছে নন্দীগ্রাম আর নেতাই নিয়ে তৃণমূলের সেই আবেগ। তাই নন্দীগ্রামে শহীদ দিবসে বা ওই নেতাই দিবসে আজ সেই তারকা দ্বিতীয় থাকে না। কলকাতা থেকে শীর্ষ নেতাদের লম্বা লম্বা কনভয় আর মাটির রাস্তায় ঢোকে না। আজ আমার প্রথম বক্তা শুধু হোর্ডিংয়ের পরিবর্তনের মুখ নন, এই আন্দোলনগুলোর সাক্ষীও শিল্পী সমীর আইচ। আজ এই যাবতীয় উলট পুরাণ দেখে সমীরদার কেমন লাগে? দেখো, খুবই খারাপ লাগে, এটা তো বলতে কোনো দ্বিধা নেই। সবচেয়ে খারাপ লাগে যে আমরা বাঙালিরা, আমি এখানে কোনো পার্টিকুলার দলকে বলছি না, যেভাবে আমরা নিজেদেরকে ধ্বংস করছি রাজনীতির মাধ্যমে, ধর্মের মাধ্যমে, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখো, আমি নেতাইয়ে গেছিলাম, যে দৃশ্য দেখে এসেছিলাম বাংলার মানুষে টেলিভিশনে দেখেছেন, কিন্তু আমি ওখানে যাই, আমি শুধু না, আমার সাথে আরও অনেকেই ছিলেন কলকাতা শহরের। আমার এখনও একজন বৃদ্ধার মুখটা ভাসে, যে যেভাবে কান্না করছিলেন যে ওনার ছেলে, ওনার নাতি দুজনই মারা গেছে। সেদিন সত্যি বাংলার প্রতিটি মানুষ প্রতিবাদ করেছিলেন, হয়তো ঘরে থেকে হয়তো বেরোতে পারেননি, কিন্তু মনে মনে সবাই প্রতিবাদ করেছিলেন, এবং যার ফল বামফ্রন্টদের চলে যেতে হয়। কিন্তু সেটাকে এই যে রাজনৈতিকভাবে ইউজ করা আজকের দিনে হচ্ছে, এটা আরও খারাপ, আরও খারাপ। যে ওই রকম একটা মানে মর্মান্তিক ঘটনাকে যদি রাজনীতির অঙ্গ করে দেওয়া হয়, এটা ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। নন্দীগ্রামে একই আমরা দেখেছি, ছেলের মৃত্যু, মায়ের কান্না, পুলিশ টানাটানি করছে, মা উঠছেন না। সেটা নিয়ে রাজনীতি আজকে এতগুলো বছর হলো, এতগুলো বছর পরে সেটা নিয়েও এখনও রাজনীতি করে যাচ্ছেন আমাদের এখানকার রাজনৈতিক নেতারা। এ বলছেন ওর দোষ, ও বলছেন ওর দোষ। ইভেন শাসক দল তো বলছেন সেদিনকার তাদের সাথেই শুভেন্দু অধিকারী, তারা নাকি ঘটিয়েছে। অর্থাৎ আমি বুঝতে পারি না শাসক দল কীভাবে বলেন যে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী ওটা ঘটিয়েছেন। যদি ঘটিয়ে থাকেন তখন তাহলে এনারা কোন দলে ছিলেন, তাহলে দায়টা কার উপরে বর্তায়? এইগুলো প্রশ্নগুলো জাগে, আমাদের সবার মনে এই প্রশ্নগুলো জাগে, এবং এরা এতটা নেমে যান যে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করতে এদের বিন্দুমাত্র এদের দ্বিধা হয় না। মানে একদম চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মিথ্যে বলে রাজনীতি করা হচ্ছে। সিঙ্গুর, দেখুন, সিঙ্গুর আন্দোলনে সত্যি আমরা বহু মানুষ, আমরা তৎকালীন সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকারের এগেনস্টে গেছিলাম। তার একটা কারণ ছিল, কারণটা আমাদের পরিষ্কার বিশ্লেষণ করা দরকার। অনেকে মনে করেন আমরা সিঙ্গুর তাড়িয়েছি, ঠিক তাই নয়। বামফ্রন্ট সরকার তার আগে কয়েক হাজার কোম্পানি তুলে দিয়েছেন, এটা আপনাদের মনে রাখতে হবে। আমি যে অঞ্চলে থাকি, যাদবপুর অঞ্চলে, সেখানে 4 থেকে 5টা বড় বড় কোম্পানি, আমি নাম করে বলছি, উষা, বেঙ্গল ল্যাম্প, কৃষ্ণা গ্লাস, আরও বহু, ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট, তারা তুলে দেন। এরকম বহু গোটা পশ্চিমবঙ্গে এবং হাওড়া তো মানে কুটির শিল্পগুলোকে শেষ করে দিয়েছিল। তারা শেষ অবধি যখন রিয়েলাইজ করেছিলেন, তারা ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন। এটা ভালো কথা ছিল, এটা একটা বুদ্ধবাবুর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং ভালো ইঙ্গিত ছিল, এটা কোনো খারাপ কাজ ছিল না। কিন্তু স্থান নির্বাচনের আমরা প্রতিবাদ করেছিলাম। অর্থাৎ সেখানে আপনারা জানেন কিনা জানি না, শান্তি সিরামিক্স বলে একটা কোম্পানি ছিল, যেখানে যারা ইলেকট্রিক্যাল সিরামিক্সের অনেকগুলো
পার্টস তৈরি করতেন, সেই পার্টসগুলো তৈরি করতো লোকাল যারা তারা ডাইস নিয়ে গিয়ে বাড়িতে চাষিরা দিনের শেষে সেইগুলো থেকে পার্টসগুলো তৈরি করতো, তাতে 4-5 হাজার লোক উপকৃত হতো সরাসরি। সেই কোম্পানিটাকে বন্ধ করে দিল। এবং আমরা বলেছিলাম কেন এটা পুরুলিয়া বাঁকুড়ায় নয়, যেখানে ইন্ডাস্ট্রি বেশি দরকার, যেখানে চাষ হয় না, কেন একটা চাষের জমিতে ইন্ডাস্ট্রি করা হবে? এই প্রশ্নটা তো নাগরিকরা করতেই পারে। কিন্তু আবারও বলছি, সেই দুঃখের বিষয় আমরা বুঝতে পারিনি গোপনে তার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যারা ব্যবসায়ী তারা যে ওখানে বসেছিলেন সেটা আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম প্রতিবাদটা স্বতঃস্ফূর্ত এবং ন্যায্যত। এখন আমরা সত্যি বলছি, এখন মনে হয় ওইভাবে সিঙ্গুরটা না হলেই ভালো হতো। আবার বলছি, দেখো যে আমরা আলটিমেটলি ক্ষতি করছি আমরা গোটা বাঙালিরা, আমাদের নিজেদের মতুয়া নিয়ে যাওয়া হচ্ছে। দিনের পর দিন দেখছি এক একজন এক এক রকম কথা বলছেন। এবং সবচেয়ে যেটা ভয় সুমন, যে এই ইলেকশন আসছে, কে জিতবে কে হারবে, কোন দল শাসন করবে আমরা জানি না, কিন্তু তার জন্যে এই যে শয়ে মানুষ মারা যান বা তারা অত্যাচারিত হন, এটা বন্ধ হওয়া দরকার। এটা এনশিওর করবে কে? কেন শাসক দল যখন বলেন যে ভাই গণতন্ত্রের জয় হলো, সেদিন তার পেছনে আমরা দেখতে পাই কিভাবে সেই গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হলো। সমিতদা বলছিলেন যে আমরা বুঝতে পারিনি। আমার তারাপদ রায়ের সেই অসাধারণ শব্দগুলো তার কবিতায় মনে পড়ছিল, আমরা বুঝতে পারিনি কখন আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি ঠিক এই জায়গা থেকে আজকের সিঙ্গুরের ছবিটা, যে সিঙ্গুরে নাকি প্রকল্প এরিয়া মানে প্রজেক্ট এরিয়ার মধ্যে একেবারে সেখানে প্রধানমন্ত্রীর মঞ্চ বাঁধার প্রক্রিয়া শুরু করছে, মানে বিজেপি চাইছে যে যেখান থেকে যে জমি কারখানার জমি সেইখানে তারা মঞ্চ করবে। ঠিক এই জায়গায় টাটাদের কারখানা যে মুহূর্তে সেই পরিত্যক্ত জমিতে আবার নতুন করে 26-এর আগে রাজনীতি এবং প্রতিশ্রুতির চাষাবাদ শুরু হবে, ঠিক সেই জায়গায় আমরা আজকে রিভিজিট করেছিলাম যে সেই দিন যারা আন্দোলনের মুখ ছিলেন তারা কি বলছেন। কারা তারা? এক হচ্ছে, আমরা প্রত্যেকে জানি, রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন মাস্টারমশাই, প্রাক্তন তৃণমূল বিধায়ক, পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এখন অবশ্য রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি কি বলছেন? সিঙ্গুরের তৎকালীন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুধ কুমার ধারা কি বলছেন? এবং তৎকালীন ব্লক সভাপতি মহাদেব দাস কি বলছেন? কথা বলে হতবাক হতে হয়, তার কারণ তারা চূড়ান্ত হতাশ শুধু নয়, এই মানুষগুলো যারা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেদিন, তাদের একটা বড় অংশ আজ শিল্প চাইছেন। পরের প্রতিবেদন। যদি এখানে শিল্প হয় আমরা স্বাগত জানাবো। জমি ফেরত পেয়ে আজও জমি চাষযোগ্য হয়নি। আফসোস হয় এই জন্যই যে না পেলুম শিল্প, না পেলুম কৃষি। টাটাদের মস্ত কারখানা হবে, অনুসারী শিল্প হবে, তা ঘিরে কত দোকান হবে, খাবারের দোকান হবে, কত কিছু হবে, কিন্তু আর কিছুই হলো না। টানা তীব্র চরম আন্দোলনের জেরে একসময় সবকিছু গুটিয়ে সিঙ্গুর থেকে চলে যেতে হয়েছিল টাটাদের। সেই সিঙ্গুরই ফের শিরোনামে, তার কারণ সিঙ্গুরে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। সভা তো হবে, সিঙ্গুরে শিল্প কি হবে? কেন হলো না শিল্প? তাতে লাভ হয়েছে না ক্ষতি? সেই সময় একদম সামনে থেকে যারা টাটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের গলায় কিন্তু হতাশার সুর। তখন যারা কারখানা বিরোধী ছিলেন আজ তাদেরও মনে হচ্ছে কারখানাটা হলে ভালোই হতো। এখন যা পরিস্থিতি, শিল্প হোক এটা আমরা চাইছি। বামফ্রন্টের অত্যাচারিত হয়ে প্রতিবাদ করেছি, জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশা নিয়ে, কিন্তু সে প্রত্যাশা পূর্ণ হলো না। না হয়েছে শিল্প, না হয়েছে কৃষিযোগ্য জমির পুনরুদ্ধার। শাসক যারা হলেন তৃণমূল কংগ্রেস, তাদের মাথায় সিঙ্গুর আর কোনো উল্লেখযোগ্য বা গুরুত্বই পেল না। তারা কি শুধু ক্ষমতায় আসবার জন্য কি সিঙ্গুরকে সিঁড়ি রূপে ব্যবহার করলেন? সিঙ্গুর জমি আন্দোলনের সামনের সারিতে ছিলেন দুধ কুমার ধারা। একসময় বেরাবেরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এখন রাজনীতি থেকে দূরে, সিঙ্গুর থেকে টাটাদের সরানো নিয়ে ভুল স্বীকার করেছেন তিনিও। হাজার যে একর জমি
তার মধ্যে মাত্র 290 থেকে 300 একর জমি চাষযোগ্য, বাকিটা কিন্তু চাষ করার যোগ্য নয়, অর্থাৎ চাষ হচ্ছে না, এটা একেবারে সত্য কথা। আমাদেরকে সেই সময় আন্দোলনের সময় আমরা যেটা বলেছিলাম যে আমাদের 300 একর ছেড়ে দিয়ে চাষযোগ্য করা জন্য আমাদের যেটা আছে সেটাকে ছেড়ে দিয়ে যদি এখানে শিল্প হয় কোনো আপত্তি নেই। এখনও বলছি যে যদি এখানে শিল্প হয় আমরা স্বাগত জানাবো। সিঙ্গুরে যেদিন টাটাদের গাড়ি কারখানা আটকানো হয়েছিল সেদিন ফোরফ্রন্টে ছিলেন মহাদেব দাস, তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি। তার গলাতেও এখন হতাশার সুর। জমি চাষযোগ্য হয়নি, এখানে মিথ্যা প্রচার হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, যারা এই কৃষকদের জমিতে দাঁড়িয়ে কৃষকের ঘাড়ে মানে কৃষকের আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় এলো, তারাই কৃষকের স্বার্থের পরিপন্থী বার্তা দিচ্ছে মানুষের কাছে। সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গী ছিলেন বেচারাম মান্না। তিনি এখন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী। তার স্ত্রী করবী মান্না হুগলির হরিপালের বিধায়ক। তারা কি ভাবছেন জানা নেই, কিন্তু আন্দোলনের সময় যারা তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন তাদের ভাবনা কিন্তু স্পষ্ট। কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমাদের মতো সাহিত্যের ছাত্রদের একসময় পাঠ্য হিসেবে জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার পড়তে হতো, তেমনি আজ সিঙ্গুরের দিকে ফিরে তাকালে ক্রোধ আর হতাশা সংবরণ করা মুশকিল হয়। একদিকে প্রস্তাবিত কারখানার জমিতে শুয়োর আর শেয়াল চড়ে বেড়াচ্ছে, আর এই সিঙ্গুর আন্দোলনে যারা প্রধান মুখ ছিলেন, দেখলেন এই প্রতিবেদনে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন একদম সামনে থেকে ওই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই মহাদেব দাস, দুধকুমার ধারা বা রবীন্দ্রনাথ ভট্টাচার্যরা চূড়ান্ত হতাশায় আজ শিল্প চাইছেন। আমার পরের বক্তা তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে যে তৃণমূল জমি ফেরত দিতে চেয়েছিল, নিঃসন্দেহে জমি ফেরত হয়েছে, নিঃসন্দেহে তৃণমূল তার কথাও রেখেছে, কিন্তু সেই জমিতে শেয়াল চড়ছে, আর বিজেপি প্রজেক্ট এরিয়ার মধ্যে ওই জমিতেই প্রধানমন্ত্রীর মঞ্চ বাঁধার পরিকল্পনা করছে। আমি বলছি, জমি ফেরতের আগে আর পরে রাজনীতি ছাড়া সিঙ্গুরে তন্ময় আদৌ হয়েছেটা কি? সিঙ্গুরের আন্দোলন পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে অন্যতম আন্দোলন, যেটাকে ইতিহাসের পাতায় লিখে রাখতে হবে, তার নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। এই আন্দোলন ছিল, আমার পূর্ববর্তী বক্তা সমীরদা অনেকটা বলেছেন, যে এই আন্দোলনটা ছিল মানুষের যে ক্ষোভ এবং একটা নীতিগত অবস্থান সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকার যেটা নিয়েছিল। এই শিল্প হওয়া না হওয়া নিয়ে আন্দোলন নয়, আন্দোলন ছিল জোর করে যে জায়গায় 3 ফসলি জমি, উর্বর জমি, সেই জমির দখলদারি জোর করে ইগো স্যাটিসফাই করার জন্য। কারণ যে কোনো শিল্পপতি পাশাপাশি মানুষের কর্মসংস্থান এবং জমি ফেরত দিয়ে চাষিও বাঁচবে, শিল্প বাঁচবে, তৃণমূল গোড়া থেকে এই কথা বলেছিল। হ্যাঁ, তো শিল্প কথাই করা হয়েছে, কারণ কটা শিল্প হয়েছে সিঙ্গুরে সেইটাই করা হয়েছে প্রতিবেদনে। শেয়াল আর শুয়োর চড়ছে। আপনি যদি দেখেন বা দর্শকরা প্রত্যেকে জানে যে সিঙ্গুরে যে জমির উর্বরতার মান, সেখানে 3 ফসলি জমি, সেখানে শিল্প করার দরকার কি ছিল? শিল্প করার জন্যে বাঁকুড়া, পুরুলিয়া, এমনকি যে শিল্প নগরীগুলো ধ্বংস হয়ে গেছিল, কল্যাণী শিল্পনগরী, দুর্গাপুর, আমি দুর্গাপুরে 8 বছর ছিলাম, একটার পর একটা শিল্প কিভাবে বন্ধ হয়ে গেছে আমি দেখেছি। তো সেই জায়গাগুলোই তো শিল্পগুলো করা যেত, সেইগুলো না করে হঠাৎ মালিকের ইচ্ছে হলো আর শিল্প তৈরি করতে সিঙ্গুরে চলে গেল। তার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছিল। আজকে যারা, আপনি যেটা বলছেন, আজকে রাজনৈতিক স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে হয়তো সভা করতে চাইছেন, করতেই পারেন, কিন্তু সেই দিন সেই মঞ্চে কারা ছিল না? সমস্ত রাজনৈতিক দল ছিল, তৃণমূল কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে যারা সাধারণ মানুষ, যারা সিভিল সোসাইটির লোক, নাগরিক মানুষ কি পেল? তৃণমূল তো স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে কতগুলো কারখানা সেখানে আসবে, কোনো মানুষের আর্থিক ক্ষতি হবে না। আমি দেখাবো, 1.5 ঘন্টা চলে যাবে বক্তব্যে। একটা আন্দোলন যখন চালিত হয় তখন আন্দোলন, কোনো একটা জিনিস, আন্দোলনের গতিপথ ঠিক হয় যে মানুষ কি চাইছে, মানুষের জন্যই তো আন্দোলন। সুতরাং সেই আন্দোলনের মানুষের চাওয়া ছিল যে ওই জমি আমাদের ফেরত চাই, ওই জমি আমরা দেব না। তার বিরুদ্ধে একটা গণ আন্দোলন তৈরি হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস
তার পার্ট ছিল এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে পালা বদলে নিশ্চয়ই তার তুমি একটা লক্ষ্য করবে, উল্লেখযোগ্য আমি ভূমিকা আছে। শুরুতেই বললাম ফেরতের জন্য 100 কিন্তু তারপর 15 বছর তো তৃণমূল সরকার ক্ষমতায়, তার নিট ফলটা কি হলো? কটা শিল্প হলো সিঙ্গুরে? না, নিট ফল হচ্ছে সিঙ্গুরে তো শিল্প হওয়ার কথা নয়। শিল্প যেখানে হওয়ার কথা তার জন্য যে খামতি ছিল, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তাহলে ল্যান্ড সিঙ্গুরে ব্যাংক সাধারণ মানুষ শিল্প চাইছেন কেন? ল্যান্ড ব্যাংক তৈরি করতে পেরেছি। শিল্পের জন্য আজকে শিল্প পার্ক তৈরি হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, যেখানে কেউ যদি চান কোনো শিল্পপতি যে আমরা এখানে ইনভেস্ট করতে চাই, তার জন্য আমরা কিন্তু আলাদা ল্যান্ড ব্যাংক তৈরি করছি। কিন্তু সিঙ্গুরে এত বড় আন্দোলন তো তন্ময় তৃণমূল এই জন্য করেনি যে জমিতে শেয়াল শুয়োর চড়বে বলে। না, ঠিক, কিন্তু এটা পলিসিগত দিক থেকে, যে বামফ্রন্ট সরকার পলিসিগত দিক থেকে মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে যে জমি তারা দিতে ইচ্ছুক ছিল না, বারবার কথা হয়েছিল, সেই জমিটা যাতে ইচ্ছুকদেরকে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য আন্দোলন হয়েছিল। পলিসিগত যে জায়গাটা, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কথা রেখেছেন, রাজ্য সরকার সেই কথা রেখেছে। কারণ কিন্তু কতবার তৃণমূল বলেছে সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, কটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে? সিঙ্গুরে শিল্প কারখানা আসবে, টাটা চলে গেছে, আপনারা চিন্তা, আমি দেখাবো, ক্যামেরায় দেখাবো, টাটা চলে গেছে, সিঙ্গুরবাসী চিন্তা করবেন না, অন্য কারখানা আসবে। কোথায় এসছে? অন্য কারখানা এসছে, সিঙ্গুরেই কেন আসতে হবে? অন্য কারখানায় এসছে, অন্য কারখানা আমাদের পুরুলিয়ায় এসছে, রঘুনাথপুরের কারখানা এসছে, শালবনীতে এসছে, শালবনী বলা হয়েছিল সিঙ্গুরের জমিতেই কারখানা হবে, কল্যাণীতে এসছে, মালদায় এসছে, বিভিন্ন জায়গায় শিল্পের বিনিয়োগ ঘটেছে। এবং মূলত এমএসএমই সেগমেন্টে পশ্চিমবাংলার যে ইনভেস্টমেন্ট, সেটা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা জায়গায় আছে কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী। আপনারা তথ্য চেক করে দেখতে পারেন। এর হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলতে পারি, হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু জিনিস লাগে, র মেটেরিয়াল যেখানে থাকে সেখানে তারা চায়। তুমি আমি দুজনেই জানি 700 একর 2000 বিঘা সেই জমিটা পড়ে থাকবে। মানে আমি বলছি কেন এই যন্ত্রণাটা, আমি এক্ষুনি পরের প্রতিবেদনে দেখাবো যে সেখানে মানে রিজার্ভ ফরেস্ট হওয়া ছাড়া কোনো গতি নেই। তার কারণ আবার বলছি শেয়ারা শুয়োর চড়ে বেড়াচ্ছে, এ ভয়ঙ্কর। আমি পরের প্রতিবেদন দেখাবো, তারপরে এই আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব। দেখুন, এখন এসব মাঠে আর কিছুই করা যাবে না, মাঠের যে অবস্থা কিচ্ছু হবে না। সিঙ্গুর রাজ্য রাজনীতির পালাবদল ঘটিয়েছে ঠিকই, কিন্তু নিজেদের জীবনযাত্রা কি পাল্টাতে পেরেছিল? সিঙ্গুরের জন্য অনেকের স্বপ্ন ভেঙেছে, কিন্তু সিঙ্গুরের স্বপ্ন কি বিকশিত হয়েছে? আজ প্রায় 2 দশক পর এই প্রশ্ন করে উঠছে। তার কারণ সিঙ্গুরের সভা করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ফের রাজনীতি, ফের রাজনৈতিক চর্চা। কিন্তু সিঙ্গুরের স্বপ্নের কি হলো? সিঙ্গুরের জমির কি হলো? আজ সিঙ্গুরের মাঠে শেয়াল চলে। কথা ছিল সিঙ্গুর পথ দেখাবে, কিন্তু কোথায় কি? এখনো পাথর আছে, যত খুঁড়বেন তত পাথর। 2016 সালের 31শে আগস্ট সিঙ্গুরের জমি অধিগ্রহণকে বেআইনি ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই মতো জমি ফেরত দিয়েছে রাজ্য সরকার। কারখানার কাঠামো সরিয়ে কংক্রিটের স্ল্যাব ভেঙে জমি চাষযোগ্য করার চেষ্টাও হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। 997 একর জমির মধ্যে মাত্র 300 একরের কাছাকাছি জমি চাষযোগ্য করা গেছে। স্থানীয়রা বলছেন সিংহের ভেরি ও বাজেমেলিয়া মৌজায় প্রায় 100% জমি কার্যত চাষের অযোগ্য হয়ে পড়ে আছে। গোপালনগর মৌজায় প্রায় 70% জমি চাষের অযোগ্য। ঘাসের ভেরিতে প্রায় 90% জমিতে আর হবে না চাষাবাদ। আর বেরাবেরি অঞ্চলেও 40% জমি চাষের অযোগ্য হয়ে পড়ে আছে। আমরা খাল কেটে কুমির আনার কথা শুনেছি, কিন্তু সিঙ্গুরের জমিতে দাঁড়িয়ে যা ছবি দেখছি তা তো খাল কেটে কারখানার কংক্রিট। এইভাবেই খাল কাটা হচ্ছে, একটা একটা করে বেরিয়ে আসছে কারখানার ধ্বংসাবশেষ, যেন স্বপ্নভঙ্গের সিঙ্গুর। কে বলবে যে এখানে কারখানার কংক্রিটকে ভেঙে চুরমার করে দিয়ে কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল? একটা বড় অংশের জমি এখনো বন বাজারে ভর্তি, কিছু অংশে চাষাবাদ হচ্ছে। এখন যে জমিটাকে অধিগ্রহণ করা হয়েছিল, সে 1000 যে একর জমি, তার মধ্যে মাত্র 290 থেকে 300 একর জমি চাষযোগ্য, বাকিটা কিন্তু চাষ করার যোগ্য নয়। 30% জমির বেশি চাষ হচ্ছে না। জমিটাকে আমরা ফিরে পেলাম, চাষযোগ্য করতে হবে। সেই চাষযোগ্য করার জন্য সরকারিভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, তার ফলটা কিন্তু চাষিরা পায়নি। এখানে জানি না মধ্যস্বত্বভোগী কেউ আছে কিনা। 5 কাঠা জমি চাষ করেছি নিজে খরচা করে ছাড়ে। এই 5 কাঠা জমিতে আমার মোটামুটি 15,000 টাকা খরচা হয়েছে। জিসিবি দিয়ে পাথর এখনো পাথর আছে, যত খুঁড়বেন তত পাথর। হ্যাঁ, ওই 5 কাঠা জমি কোনো গতিকে করেছি, তবে আর করতে পারি। হ্যাঁ, দিনে দুপুরে চড়ে বেড়াচ্ছে শেয়াল। স্থানীয়দের বক্তব্য, ফসল খেয়ে যাচ্ছে বুনো শুয়োর।
এর আগে সিঙ্গুরে মাছ চাষের ছবিও দেখা গেছে। তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়, তাতে খেলে বেড়াচ্ছে মাছ। কিন্তু এই কি সিঙ্গুরে হওয়ার কথা ছিল? না কারখানা হলো, না পুরোপুরি চাষযোগ্য হলো জমি। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি তন্ময়কে আগেই বলেছি, সেটা হচ্ছে সরকার অধিগৃহীত জমি ফেরত দিতে পারে না। বড় বড় আইনজীবীরা বলেছিলেন, সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে দিয়েছে যে অধিগৃহীত জমি ফেরত দেয়া যায়, ফেয়ার এনাফ। কিন্তু পাশাপাশি সেই দিকে একেবারে তৃণমূল এবং এই সরকার কথা রেখেছে উল্টো দিকের কথাটা। আমি কয়েকটা তারিখ একেবারে রাখবো আপনাদের এবং তন্ময়ের সামনে। 2021 সালের 31শে মার্চ নন্দীগ্রামে ভোট প্রচার সেরে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমার সঙ্গে কথা হয়েছে, সিঙ্গুরে শিল্প হবেই, অনেক কর্মসংস্থান হবে, শুধু জমি ফেরত দেয়া নয়। তারপর কর্মসংস্থানের স্পষ্ট প্রতিশ্রুতি। মমতা বলেছিলেন, আমি কথা দিচ্ছি আগামী দিনে সিঙ্গুরে শিল্পাঞ্চল গড়ে উঠবে, আগে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হবে, তারপর এখানে বড় শিল্প হবে। আমার সঙ্গে কথা হয়েছে। আমি তন্ময়ের কাছে জানতে চাইব, এই তারিখের পর এত বছর কেটে গেছে, 5 বছর, কি হয়েছে? জমি ফেরত 100-100, তারপর শিল্প কোথায়? না, নিশ্চিতভাবে এর দুটো দিক ছিল। একটা হচ্ছে যে জায়গাগুলো দিতে চায়নি অনিচ্ছুক চাষি, তাদের জমি ফেরত দেওয়ার যে আন্দোলন ছিল, সেই আন্দোলন আমরা শেষ অবধি লড়েছি এবং সকলেই ছিলেন। এবং তার 21-এ উনি বলছেন কথা হয়েছে, সেই কথা তিনি রেখেছেন। যাদের সঙ্গে কথা হলো তারা কথা রাখলো না। না, বাকি যে কথাটা বলা হয়েছে যে ওখানে শিল্পাঞ্চল তৈরি হবে, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, মূলত ভালো করে মাথায় ইন্ডাস্ট্রির কথা বলেছে, যেটা কৃষির সঙ্গে যুক্ত। কারণ কি ওখানে কৃষি কৃষির সঙ্গে যুক্ত। সেই প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। তারা যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য আমরা যখন অন্য জায়গায় ল্যান্ডমার্ক করেছি, আমি যেটা বলছি যে মালদায় এই বছর শুধুমাত্র আমসত্ত্বের উপর সিঙ্গুরের মানুষ জানতে চাইছে প্রতিশ্রুতিগুলো কিভাবে উবে গেল। দেখুন, এবার আসবো বিজেপির কথায়। বিজেপি আজ মনে করছে যে সিঙ্গুরে শিল্প হওয়া প্রয়োজন। কি আশ্চর্য! যখন সিঙ্গুর আন্দোলন চলছিল আগাগোড়া বিজেপি তো ঠিক উল্টোটা ভেবেছিল। যারা ভুলে গেছেন তাদের আমি দ্রুত একবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। দেখুন, আজ থেকে 19 বছর 1 মাস আগের ছবি। 2006 সালের 4 ডিসেম্বর তোলা এই ছবিগুলো দেখুন, সৌজন্যে আনন্দবাজার আর্কাইভ। ভোট শরিক এবং তৃণমূলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শটান দিল্লি থেকে উড়ে এলেন রাজনাথ সিং। তখন তিনি দিল্লির বিজেপির সর্বভারতীয় সভাপতি, মানে দলের সর্বোচ্চ পদে আসীন। ঘোষণা করেছিলেন যে সিঙ্গুর ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। শুধু আনন্দবাজার পত্রিকার এই ছবি নয়, এবার দেখে নেব এবিপি আনন্দের আর্কাইভে ঠিক কী বলেছিলেন সেদিন রাজনাথ সিং। सुश्री ममता बनर्जी हमारी एनडीए की एलआई है, भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में ममता बनर्जी के साथ है। অর্থাৎ আমার পরবর্তী বক্তা কেয়ার কাছে আমার প্রশ্ন থাকবে যে সিঙ্গুর আন্দোলনে যদি ভুল হয়, অন্যায় হয়, অর্থাৎ এখন রাজ্য বিজেপি যা বলছে তার দায় কিন্তু সমানভাবে বিজেপিরও। সুমন, সবার আগে আজকে নেতাই গণহত্যার যারা শহীদ তাদেরকে শ্রদ্ধাঞ্জলি। আজ নন্দীগ্রামে শহীদ তর্পণ দিবসে সমস্ত যে 3 শহীদ যারা জমি রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তৎকালীন সিপিএম সরকারের পুলিশের হাতে, তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি। জমি নিয়ে কথা হচ্ছে, আপনি যে প্রশ্ন করলেন নিশ্চয়ই তার উত্তর আমি দেব। উত্তর থেকে ভারতীয় জনতা পার্টি অন্তত পালিয়ে যায় না। কিন্তু 18 বছর পর সিঙ্গুরের মানুষ তারা স্বপ্নে বুক বাঁধছে। 18 বছর পর সিঙ্গুরের মানুষ তারা স্বপ্ন দেখছে, যে স্বপ্ন তাদের এককালীন সময় তাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন, কিন্তু সে স্বপ্নটা স্বপ্নই রেখে দিয়েছেন। আমার আগের পূর্ববর্তী তৃণমূলী বক্তা কি বলেছেন, সেই চর্বিত চর্বণ, বা আমার মনে হয় সেটা নিয়ে ইতিমধ্যে মিম যারা করেন তারা শুরু করে দিয়েছেন মিম করা, আমি সেটার উত্তরে যাব না। কিন্তু আমি মনে করিয়ে দেব, উনি বললেন প্রচুর নাকি শিল্প হয়েছে। দেখুন সুমন, এই রাজ্যে আমি মোমো, কচুরি, ঘুগনি, চা, কাশফুলের বালিশ এগুলো ছাড়া কোনো শিল্প আমি দেখিনি। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিঙ্গুর ইস্যুতে যে বিজেপি বলেছিল আমরা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, আজকের এই শেয়াল এবং শুয়োর যে চড়ছে তার দায় বিজেপিরও। বলছি, এই রাজ্যে যে তৎপরতায় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ছুটে যান, বিভিন্ন দুর্গাপুজোর বা উৎসবের তিনি ফিতে কাটেন,
আমরা চেয়েছিলাম সেই সঙ্গে এই রাজ্যে বহু কারখানার ফিতে কাটুন, কিন্তু আমরা দেখলাম এই রাজ্যে শিল্পের নামে ওই চপ মুড়ি ঘুগনি ফুচকা মোমো কচুরি জিলিপি ইত্যাদি শিল্প। দেখুন, বুদ্ধবাবু তিনি স্বপ্ন দেখেছিলেন এই রাজ্যে শিল্প আনার, এটা সত্যি। তিনি দিকভ্রষ্ট হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করেছিল একটাই কারণে, কারণ এই 3 ফসলি যে জমি, উর্বর জমি, সেটা নেওয়াতে। ভারতীয় জনতা পার্টি আমরা বাই নেচার আমরা ভারী শিল্পের পক্ষে। আপনি বিভিন্ন তথ্য পাবেন, বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। সব থেকে বড় উদাহরণ হলো এই রাজ্য থেকে শিল্প টাটা কোথায় গেল? গুজরাট। সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, এবং সেইখানে গিয়ে তৎক্ষণাৎ সেখানে টাটা সেখানে ন্যানো কারখানা স্থাপন করলো। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যে কারখানা চলে গেল, যে কারখানা পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবকের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ গড়তে পারত, সেটা কার্যত অন্ধকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যে ছবিটা দেখালেন, আমরা বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা শুধুমাত্র একটা জায়গায় তার সঙ্গে আমরা সহমত প্রকাশ করেছি, যে কৃষকদের বঞ্চিত করে তাদের কাছ থেকে জমি 2 ফসলি 3 ফসলি উর্বর জমি কেড়ে নেওয়ার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছিলেন যে আমি ল্যান্ড ব্যাংক করব। আমি জানি না আমার পূর্ববর্তী বক্তা যে ল্যান্ড ব্যাংকের কথা বললেন সেটা কোথায়, যদি আচ্ছা মেনেও নিচ্ছি পুরুলিয়ায় হতে পারে, বাঁকুড়ায় হতে পারে, যে কোনো প্রত্যন্ত অঞ্চলে, সেই ল্যান্ড ব্যাংকের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করার কাজ কার? রাজ্য সরকারের। সেই ল্যান্ড ব্যাংকের সঙ্গে আমি শুধু তোমার সাথে যোগ করে দেব যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে রাজনাথ সিংকে নিয়ে গেছিলেন, তার নাম তথাগত রায়। আজকে এবিপি আনন্দে তথাগত রায় বলেছেন আমাদের ভুল হয়েছে। না, আমি বলছি আমাদের একটা ভুল বার্তা গেছে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির হয়ে যে একটা ভুল বার্তা গেছে, ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমরা শুধু ভাই কোস্তা বলবে, আমি তোমার বেলায় তাহলে বলতে দেবো না, এটা বলতে দেয়, এটা আমার সময়। আচ্ছা, আমাদের বক্তব্য ছিল যদি 1000 একর শিল্পর জন্য যদি ধরেও নি 1000 একর জমি যদি নেওয়ার দরকার, তার জায়গায় আমরা দাবি জানিয়েছিলাম যে 1100 একর নেওয়া হোক। ওই 100 একর দ্বিগুণ সোলেসিয়াম দিয়ে কৃষকদের তাদের জীবনের, তাদের যে ভবিষ্যতের, তাদের চিন্তা ভাবনা করে তাদেরকে দেওয়া হোক, এটা আমাদের দাবি ছিল। আপনি যদি এত খবর আর্কাইভ দেখছেন, এই আর্কাইভে আমাদের দাবিটাও পাবেন। আচ্ছা, বিজেপি এমন সমর্থন দিয়েছে, কংগ্রেস কনফিউজ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলছি, আমি শেষ করে নিই আর 30 সেকেন্ড। মাননীয় প্রধানমন্ত্রী 18 তারিখে আসছেন সেই সিঙ্গুরেই, এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বার্তা দেবেন পশ্চিমবঙ্গে ভারী শিল্প হবে, তবে অবশ্যই এই সরকার নয়, ভারতীয় জনতা পার্টির সরকারে। এবং যদি সিঙ্গুরে শিল্প হয় তাহলে হাওড়ার বেলিলিয়াস রোড পর্যন্ত যে অনুসারী কারখানাগুলি রয়েছে, অসংখ্য কারখানা, সবাই উপকৃত হবে। এবং সেই সঙ্গে আমি একটা বার্তা বলে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি আমাদের স্বপ্ন হচ্ছে যে যদি যারা কৃষক, যাদের জমি নিয়ে শিল্প তৈরি করা হবে, তারা শুধুমাত্র জমির যে তাদের যে পরিমাণ, যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা পাবেন, ক্ষতিপূরণ পাবেন, সেটা নয়, তাদের অংশীদারিত্ব থাকবে সেই কারখানায়। এই বার্তা মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিতে চান। এবিপি আনন্দের মাধ্যমে আমি সিঙ্গুর সহ সমস্ত মানুষকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি আমরা ভারী শিল্পের পক্ষে, এবং ভারতীয় জনতা পার্টি চায় যে যেখানেই শিল্প হবে, কারখানা হবে, যে কৃষকদের থেকে জমি নেওয়া হবে তারা যাতে অংশীদারিত্ব পান, সেটা দেখার দায়িত্ব আমাদের। আমি বুঝতে পারছি ভোট আসছে, কিন্তু আমি বলছি বিলম্বিত বোধোদয়। তার কারণ হচ্ছে কারখানার কথা হচ্ছে যখন, সুমন 10 সেকেন্ড সময় নেব, কারখানার কথা হচ্ছে যখন আপনি ইনি বললেন সিঙ্গুরে অনেক কিছু হয়েছে। আমি দুটো জিনিস জানি, একজন মন্ত্রীর বদান্যতায় সিঙ্গুরে নাকি বহু মোহর ছড়িয়ে বেড়াচ্ছে, তার নাম নাকি ইন্দ্রনীল সেন, আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখছি। আর একজন প্রবল জমি সংগ্রামী বেচারাম মান্না, তিনি তো জমি কেনারাম হয়ে গেছেন, তার নামে নাকি বেনামে সেখানে স্কুল তৈরি হয়েছে। তাহলে এটাই কি মাথায় ছিল তৃণমূল কংগ্রেসের, যে কৃষকদের, গরিব কৃষকদের জমি কেড়ে নিয়ে রাজনাথ সিং এর সমর্থনের পিছনে কি মাথায় ছিল? আমি বলছি এমন সমর্থন জানিয়েছিল বিজেপি যে কংগ্রেস তাদের নেতৃত্ব ভাবছিল যে বিজেপির এই সমর্থন নিয়ে কংগ্রেসের নেতৃত্বে তাদের অন্দরে প্রশ্ন উঠে গেল যে আমরা সিঙ্গুর আন্দোলনটা এইভাবে সমর্থন করে কি ঠিক করছি না ভুল করছি। ভাবুন, আমি বলছি আজকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা বলছে যে পশ্চিমবঙ্গে শিল্পের গ্রেভিয়ার্ড তৈরি হয়েছে, তার দায়, তার উত্তর রাজনাথ সিংহকেও একই সঙ্গে দিতে হবে। তন্ময়, কিন্তু পাশাপাশি কেয়ার অভিযোগগুলো আমি কেয়াদি যেগুলো বললেন এবং বাকি সকলেই বললেন, আমাদের এখানে চপ ঘুগনি ইত্যাদি প্রভৃতি, আমি শুধু এমএসএমইর একটা তথ্য তুলে ধরছি, যেটা আমি বললাম সেটা তথ্য দিয়ে তুলে ধরছি।
কতগুলো ইউনিট আছে, তাতে হায়েস্ট হচ্ছে মহারাষ্ট্র 37,12,000, তারপরে হচ্ছে তামিলনাড়ু 21,74,000, তারপরে উত্তরপ্রদেশ 20,28,000 এবং তারপরেই পশ্চিমবঙ্গ 18 লক্ষ। সেটা এটার আমি উত্তর দিতে চাই। 2025-এর ডেটা, এটার উত্তর দিতে চাই। 2025-এর ডেটা। সুতরাং এই যে এটার আমি উত্তর দিতে চাই। আমি এটার উত্তর দিতে চাই। আমরা বারবার বলছি এই ক্রিয়েশনটা তৈরি হয়েছে 88 লাখ দেখুন ইউনিট এবং তন্ময়বাবু, আমি জানি না উনি জানেন কিনা, এই রাজ্য সরকার এত দেউলিয়া অবস্থা, এইবার অন্যদিকে দাবি করা হবে না। আমরা শিল্প, বালিশের শিল্প, ঘুগনি শিল্পকে পর্যন্ত এমএসএমই তে দেওয়া হয়েছে। এবং শুনে নিন, এই রাজ্যে এখনো পর্যন্ত আপনার কথা মতো ঠিক হয় না, 7,000 এটা শিল্প কেন্দ্র সরকারের চলে নিয়ম গেছে। আছে। লিস্টেড কারখানা এইভাবে ঠিক 480টা হয় না, আর আনলিস্টেড কেন্দ্র সরকার কারখানা নিয়ম বেঁধে দিয়েছে। এত দেখুন পশ্চিমবঙ্গের শিল্প কারখানা এবং শিল্প পরিস্থিতির কি অবস্থা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এখান থেকে অবশ্যই বিজেপির দায়। আমি পরের প্রতিবেদনে দেখাবো, দেখুন। রাজ্য রাজনীতি কাঁপিয়ে দেওয়া জমি আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন, গাড়ি কারখানা অর্ধসমাপ্ত রেখে টাটাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়া, তারপর বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল। 2011 পরিবর্তনের নেপথ্যে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছিল যে সিঙ্গুর। 1.5 দশক পর আরেকটি বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায়, কারণ টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করার কথা নরেন্দ্র মোদীর। উদ্দেশ্য তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা আরো জোরালোভাবে লাগানো এবং মোদীকে সিঙ্গুরে এনে শিল্প সম্ভাবনা উস্কে দেওয়া। যেখান থেকে পশ্চিম বাংলাকে একদম পুরোপুরি শেষ করে দেওয়ার যে আন্দোলন শুরু করেছিলেন মমতা ব্যানার্জি, আমরা সেই জন্যই সিঙ্গুরের মাঠ বেছে নিয়েছি। আর এখানে দাঁড়িয়েই ঘোষণা হবে বাংলার বিজয়ের কথা এবং এখান থেকেই বাংলার উন্নয়নের কথা ঘোষণা হবে। বিজেপি অবশ্য সিঙ্গুরকে অস্ত্র করার কৌশল নিয়েছে বহুদিন আগেই। সিঙ্গুরের জমি আন্দোলনের সময় যে শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, তারাই বিজেপিতে যোগ দিয়ে সিঙ্গুর আন্দোলনের নিন্দা করেছিলেন, সিঙ্গুরে বিক্ষোভ অবস্থান করেছেন। টাটার কারখানা তৈরি হওয়ার পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন। কিন্তু সিঙ্গুর নিয়ে বিজেপির ইউটার্ন কি শুধুমাত্র শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের মধ্যেই সীমাবদ্ধ? না, তা নয়। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে সময় সিঙ্গুর থেকে টাটাদের হঠাতে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার পাশে ছিল এই বিজেপি। 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় অনশন করছিলেন, তখন দিল্লি থেকে ছুটে এসেছিলেন রাজনাথ সিং, বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি। সিঙ্গুর যাওয়ার পথে গ্রেফতারও হয়েছিলেন তিনি। এই ছিল সেই সময় বিজেপির ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার। কোনো অস্বীকার কোনো জায়গা নেই, ছবিও আছে। আমরা একটা ভুল করেছিলাম, নিঃসন্দেহে ভুল করেছিলাম। এরকম ভুল রাজনীতিতে হয়ে থাকে। ভুল যেটা করেছিলাম সেটার শেষ পর্যন্ত তার পরিণাম হলো যে একটা অসুখ হয়েছিল, সেই অসুখ সারাবার জন্য আমরা একটা ওষুধ দিলাম। তারপরে দেখা গেল ওষুধটার যে রিয়াকশন হচ্ছে সেটা অসুখের চেয়ে অনেক বেশি মারাত্মক বা সমান মারাত্মক। 2 দশক কেটে গেছে, বদলে গেছে রাজনৈতিক সমীকরণও। সিপিএম কংগ্রেস যতই সেটিংয়ের অভিযোগ করুক, ওপরে অন্তত এখন চরম রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত তৃণমূল বিজেপি। আর তাই 2026 সালের বিধানসভা ভোটের আগে সিঙ্গুরে খোদ নরেন্দ্র মোদীকে আনছে রাজ্য বিজেপি। জ্যোতিবাবু স্বয়ং তার সেই ঐতিহাসিক উক্তি নেই যে আমাদের কৃষক সভা কি ঘুমোচ্ছিল, টাটার লোকেরা ওখানে গেল কি করে? কে বলেছিলেন? জ্যোতি বসু বলেছিলেন। তখন কংগ্রেসের একটা অংশ যায়নি ওখানে, বিজেপি যায়নি ওখানে, যে যার মতো করে গেছে। আজকে যারা বিজেপিতে আছে তাদের মধ্যে অনেক বড় নেতা কয়েকজন তো তখন তৃণমূল কংগ্রেসেই ছিল। তো তখন তো তাদের মুখে কোনো কথা শোনা যায়নি, কারণ সবাই জানে এটা কুৎসা করা হচ্ছে। এটা অতি সরলীকরণ যে কেন গেছে, টাটাকে তাড়িয়েছে। কেন তাড়াবে? পশ্চিমবঙ্গে টাটা নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই জানে তিনি পশ্চিমবাংলায় শিল্প ধ্বংসের নায়িকা, এবং সেই কাজে তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে বিজেপি। মমতা ব্যানার্জি এবং রাজনাথ সিং দুজনে মিলিয়ে ফুসফুস আলোচনা করছেন বাংলায় শিল্প ধ্বংসের ব্যবস্থা কি করে করা যায়। ওই ছবিটাকে বাঁধিয়ে বুকে করে যেন নরেন্দ্র মোদী নিয়ে আসেন, তাহলে বোঝা যাবে যে দ্বিচারিতা কত বেশি। যাহা তৃণমূল, পারলে তাহাই বিজেপি, এমনকি শিল্প ধ্বংসের ক্ষেত্রেও। রাজনীতিতে দ্রুত সমীকরণ তৈরি হয়, আবার সমীকরণ পাল্টায়ও। আজ বন্ধু, কাল শত্রু। সিঙ্গুর অনেক বন্ধুত্ব বৈরিতা দেখেছে, শিল্পের সম্ভাবনা, সেই সম্ভাবনা খান খান হওয়াও দেখেছে। এবার 26-এ কি দেখবে?
ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তথাগত রায় বলছেন যে ভুল হয়েছিল। আমি বলছি ভুল হলো পশ্চিমবঙ্গে, কারখানা সরে গেল। কোথায় সরে গেল? না গুজরাটের সানন্দে, যেখানকার মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী। মানে ভুলটা করলো পশ্চিমবঙ্গ, আর তার থেকে সরাসরি লাভটা হলো বিজেপি শাসিত আরেকটা রাজ্যে। কিন্তু আমার পরের বক্তা বামফ্রন্টের প্রতিনিধি, সিপিএম নেতা। দেখুন, এ রাজ্যে শিল্পে বহুদিন ধরে ক্রমশ পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গ, এবং তার জন্য যতই এককভাবে কেন্দ্রের মাসুল সমীকরণ নীতিকে দায়ী করা হোক, বামেদের জঙ্গি আন্দোলনও তার জন্য বিন্দু মাত্র কম দায়ী নয়। একথা বহুবার জ্যোতিবাবু বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন। কিন্তু তার জন্য ভেবে দেখবেন বামেদের ভোটে কিন্তু কোনো ক্ষতি হয়নি। বরং যখন বুদ্ধদেব ভট্টাচার্য জমি অধিগ্রহণ করে শিল্প আনতে গেলেন, তাতেই 34 বছরের বাম শাসন ধরাশায়ী হলো। এ রাজ্যের ইতিহাস ঘাঁটলে অবধারিতভাবে প্রশ্ন উঠবে, শিল্প কি আদৌ ভোটে ডিভিডেন্ড দেয়? 2008 সালে টাটা বিদায়ের পর 2009-এর ভোটে অন্যতম প্রধান ইস্যু ছিল যে তৃণমূলের হাতে বাংলা শিল্প সম্ভাবনার বিনাশ। বামেদের তরফ থেকে একেবারে শহরে দেয়াল টেয়াল ভরে গেছিল। কিন্তু সেই ভোটে বামেদের আসন নেবে এলো 15-তে, আর তৃণমূল জোট তারা পেল 26টা আসন। সুতরাং শিল্প বিদায়ে সেই সময় বিন্দুমাত্র ডিভিডেন্ড দেয়নি। আজ এত বছর পর বিজেপিকে ডিভিডেন্ড দিতে পারে? কৌস্তব কি বল? আমি বলবো যে প্রথম তুমি যে কথাটা বললে যে সিঙ্গুর কি পেল, সিঙ্গুর কচু পেল আর ঘেচু পেল। এই তো সিঙ্গুরের তো যাই অবস্থা, সর্ষের বীজ ছড়িয়েছিল ওখানে। 80% হয়ে যাওয়া একটা কারখানাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলেন এবং সাহায্য করলো কে? বিজেপি, রাজনাথ সিং। টাটা গেল সানন্দে, দিদি নাচেন আনন্দে। কি আনন্দ! গুজরাটের সানন্দে গেলেন। আচ্ছা, কিয়াদি বলে ফেললেন যে নরেন্দ্র মোদীর ওখানে গেল, তো বোঝা যায় সবটা। সেদিন শুনেছিলাম নন্দীগ্রামের ঘটনা, সেদিন শুনেছিলাম চটি পুলিশ। আজকে শুনলাম কি চটি পুলিশ কি নাকি ঢুকিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর 2021 সালে শুনলাম কি বাপ বেটা চটি পুলিশ ঢুকিয়েছিল। তাহলে বাপ বেটা কারা, কোথায় ছিলেন, কাদের সাথে ছিলেন? সিবিআই এর রিপোর্টটা বেরোলে, নেতাই নন্দীগ্রাম সিবিআই রিপোর্টটা ভালো করে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারও হয়েছিল, সেটাও তো মানতে হবে। আমি বলবো যে আমাদের স্লোগান তো ছিল কটা, যে 77 সালে সরকার হলো কৃষি ভিত্তি, পাট্টা বর্গা, জমির অধিকার, জমিদার তন্ত্রের বিলোপ, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এখন কি হয়েছে? বাংলা কি পেল? পিসি আমাদের ভিত্তি, ভাইপো আমাদের ভবিষ্যৎ। কি সুন্দর, অসাধারণ, দারুণ দারুণ। আমার তন্ময়দা আবার এখানে বলছিল যে কি ল্যান্ড ব্যাংক হয়েছে, ল্যান্ড ব্যাংক। কি দারুণ দারুণ বড় বড় কথা, মানে ছোটখাটো ব্যাপার নেই। ল্যান্ড ব্যাংক, মাল্টি স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, ল্যাংচা হাব, মিহিদানা হাব। মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সুমনদা বলছে, আমি বাচ্চা ছেলেদের বলছি অষ্টমীর দিন বেরোবে, ঘুগনি করে নিয়ে বেরোবে, মাকে বলবে ঘুগনি দিতে, ঠাকুরও দেখবে, ঘুগনিও বিক্রি করবে, ঠাকুরও দেখবে। এই এবিপি আনন্দের স্টুডিওতেই শুনেছিলাম বাংলার অগ্নিকন্যা ঠিক 15 বছরে ঘুগনিকন্যা হয়ে গেলেন। কি দারুণ, কি অসাধারণ! রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ঘুগনি বিক্রি করো, আর দেশের প্রধানমন্ত্রী বলছেন পকোড়া বিক্রি করো। এ বলছে চপ বিক্রি করো, ও বলছে পকোড়া বিক্রি করো। দেখ সুমনদা, তুমি যখন ছবিটা দেখাচ্ছিলে না, এই প্লিজ একটু আসতে, তুমি যখন সুমনদা ছবিটা দেখাচ্ছিলে না, তুমি যখন ছবিটা গায়ে লাগবে, তৃণমূলের বিজেপির যুক্তি নেই, তুমি দেখাচ্ছিলে যে অ্যালায়েন্স ছিল। সুমনদা, তুমি ছবি দেখালে রাজনাথ সিং ফুসফুস করছে মমতার সাথে স্যান্ডউইচ খাওয়া নিয়ে অনশনের সময়। তুমি বললে অ্যালায়েন্স ছিল, আমি বলছি না অ্যালায়েন্স ছিল না, অ্যালায়েন্স আছে, এখনো অ্যালায়েন্স আছে। তৃণমূল আর বিজেপির এই গটাপ খেলা হিন্দু মুসলমানের মানুষকে ভাগ করায় আছে। আমি আরেকটা কথা বলিনি, কেয়াদি গায়ে লাগছে তো। এমন দলে গেছো, সে দল তুমি তৈরি করেছো তৃণমূল কংগ্রেসকে। আপনি বলেন, এখানে আলোচনা হলো যে দুর্গাপুর আর কল্যাণীতে কেন করলো না বামফ্রন্ট সরকার? আচ্ছা ভাই, 15 বছর ধরে দুর্গাপুর কল্যাণীতে কোন শিল্পটা করেছো তন্ময় ঘোষ? কোন শিল্পটা করেছো? সেফটি পিনের কারখানা ছেড়ে দাও। সেফটি পিনে তো দুটো পিন আছে, একটা আলপিনের কারখানা, একটা পাশাপাশি এটাও ভুলে যেও না, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ শিল্পাঞ্চল কিভাবে বাম আমলে ধ্বংস হয়েছিল। চটকল, হাওড়ার জুট মিলগুলো, উত্তর 24 পরগনার পরের পর জুট মিল। আমার খুব আজকে ভালো লাগছে অ্যালায়েন্স যে আছে। দেখুন, আমি যখন শিল্প নিয়ে কথা বলছি, আচ্ছা বামফ্রন্ট সরকার ছেড়ে দিন, চলে গেছে। বাংলার কি অবস্থা হয়েছে, চাকরির কি অবস্থা হয়েছে? এখানে ও যা তন্ময় ঘোষ যা বলছিল, তথ্য দিচ্ছিল, বাংলার ছেলে মেয়েরা পরিযায়ী হয়ে যাচ্ছে, বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই। সৌজন্যকে তৃণমূল বিজেপি কথা বলতে দিচ্ছে না, মাঝখানে কথা বলছে। দেখুন,
এই হচ্ছে আসলে তন্ময় ঘোষের গায়ে লাগবে। এই তন্ময় ঘোষরা যাদবপুর ইউনিভার্সিটির অভ্যন্তরে মাওবাদীদের সাথে মিলে সিপিআইএম কর্মীদের খুন করেছেন। সেই তন্ময় ঘোষ বিপ্লবী বামপন্থী। এই তো কাল থেকে আমি বুঝতে পারছি ভোট এসে গেছে, কাল থেকে দেখছি স্টুডিওতে মোটামুটি পূর্বাশ্রম নিয়ে ব্যক্তিগত আক্রমণ চলছে। এখানে একদম আমি থামালাম। তন্ময় কারণ আমি বলছি এই যে সিপিএম এই ভুলটাই করেছিল, তারা বলেছিল বামপন্থী মানে হয় সিপিএম নয় মাওবাদী। পৃথিবীতে নিশ্চিতভাবে সবার এখানে যারা আছে পড়াশোনা আছে, পৃথিবীতে কয়েক কোটি বামপন্থী মানুষ আছেন, তারা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, ব্যক্তিগত বামপন্থীও আছেন, তারা সবাই মাওবাদী হয়ে যাননি। এবং কৌস্তভ নিশ্চিতভাবে আমি জানি যে উনি জানেন, কিন্তু জেনেও এই কথাটা বলছেন। এইটা করতে করতে আজকে যতবার এরকম মানুষ মাওবাদের চেয়ারম্যান থেকে মমতা আমাদের চেয়ারম্যান, এই যে তন্ময় ঘোষের কাছে চাকরি হয়েছে, বাংলার ছেলেমেয়ের চাকরি চুরি এবং মমতা ব্যানার্জি এটা কোন ধরনের চাকরি হয়নি? আমি এই প্রশ্নের উত্তর প্রস্তাব বললেন ফিসফিস রাজনাথ সিং এর, এইটা কোন ধরনের সেটিং? কোথাকার ছবি? মমতা ব্যানার্জি এবং সীতারাম ইয়েচুরি, এটা বোকা বোকা। ও রাজনাথ সিং তাহলে চালাক চালাক, এইটা কি হিসেব? তার জন্যই আমি জানতে চাই এটা কোন ধরনের সেটিং, আমি জিজ্ঞেস করতে চাই। আসলে সিপিএম বরাবর এই সেটিং তত্ত্বটা তুলে সবাই জানে অ্যান্টি তৃণমূল ভোট থেকে আসবে, মানুষের কাছে যেতে হবে। ভোট এবং ভোটার সিপিএম কে টাটা বাই বাই করে চলে গেছে। যেরকম ভাবে টাটা থেকে সিঙ্গুর চলে গেছে, সিঙ্গুর থেকে নরেন্দ্র মোদী কি 18 তারিখ ক্ষমা চাইবে? দুটোতে পঞ্চায়েত ছবি এনে ক্ষমা চান। নরেন্দ্র মোদী ক্ষমা চান। আরো বাড়ার আগে দ্রুত আপনাদের বলবো 18 টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি নরেন্দ্র মোদী আসছেন এবং প্রজেক্ট এরিয়ার মধ্যে তার মঞ্চ করার কথা ভাবা হচ্ছে। পরের প্রতিবেদন। হোটেলেই সিঙ্গুরের কথা মনে পড়ে সব রাজনৈতিক দলের, যে যার মতো প্রতিশ্রুতি দেয়, রাজনৈতিক তর্ক বিতর্ক হয়। এই আবহেই 18 তারিখ সিঙ্গুরে আসছেন খোদ নরেন্দ্র মোদী। এদিকে ব্যস্ততম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দীর্ঘদিন ধরে এই পথে যাওয়ার সময় একটা ল্যান্ডমার্ক ছিল সিঙ্গুরে টাটার কারখানা। সেসব আজ অতীত। প্রায় 18 বছর হলো টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়েছেন। 1 দশক হলো কৃষকরা জমিও ফেরত পেয়েছেন, কিন্তু সেই জমির চেহারা, ছবি, অবয়ব ঠিক এইভাবেই। এটাই যেখানে একরের পর একর জমি এইভাবে বন বাদারে পরিপূর্ণ। কৃষকরা বলছেন এই জমি চাষবাসের অযোগ্য। ঠিক এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আসছেন এই সিঙ্গুরে। যে মাঠে টাটা কারখানা করেছিল, এই তৃণমূল সরকার যে জায়গা থেকে টাটাকে তাড়িয়ে দিয়েছিল, কারখানা করতে দেয়নি, তা সেই টাটার মাঠেই আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে আসছি। এখন প্রশ্ন হলো, মোদী তো আসছেন, কিন্তু সিঙ্গুরের কি হবে? শিল্প হলে তো খুবই ভালো হয়, আমাদের মতো ছেলেরা যে বেকার বসে আছে তারা একটা কাজ মাছ পাবে, তো খুবই ভালো হয় শিল্প হলে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে, তখন প্রবল আন্দোলনের জেরে সিঙ্গুরে কারখানা হয়নি। মুখ্যমন্ত্রীও থাকতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য এখন প্রয়াত। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় প্রথম সিঙ্গুরে আসছেন নরেন্দ্র মোদী। দিশা পাবেন সিঙ্গুরবাসী? আসা যাক যে বললে যা কিছু করে যদি ভালোই, নাতিরা কাজ ফাজ যদি পায়, শিল্প যদি হয় ভালোই হবে। এলে শিল্প করলে ভালো। প্রধানমন্ত্রী চাইছি যে শিল্প হোক, সে যদি এসে আশা দেয় শিল্প হোক। আমরাও চাইছি, চাষিও চাইছে শিল্প হোক। 90% লোক চাইছে শিল্প হোক। মানে আমি ভাত খেতে বসেছি, এরকম ফাইবার লাঠি এত বড় করে, রাব বাহিনী ভরি আমাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি? রামরতন আদক। আচ্ছা হ্যাঁ, কেন? বলি সেই ফাইবার লাঠি আরম্ভমনি কোমরে সোপাটে। এখন বলবো ভালো হবে শিল্প এলে, কেন এখন এসব মাঠে আর কিছুই করা যাবে না। 18 কি বার্তা দেবেন মোদী? বড় কিছু, শিল্পের বড় কোনো ঘোষণা, নাকি রাজনীতিও চলবে আর সিঙ্গুরও থাকবে সেই সিঙ্গুরেই? বোঝা যাবে 18 তারিখ রবিবার। কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রতন টাটা যখন প্রয়াত হলেন, তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারিখটা হচ্ছে 2024 সালের 18ই অক্টোবর, তিনি বলেছিলেন যে ক্ষমতা এলে প্রয়োজনে হাতে পায়ে ধরে টাটাকে সিঙ্গুরে ফেরত আনবো। কি বলেছিলেন শুভেন্দু, দেখাবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রতন টাটাজির বিদেহী আত্মাকে
পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে ক্ষমা চাইতে এসেছি। বিজেপি আসবে, আমরা টাটা গোষ্ঠীর হাত পা ধরে বাংলাতে আনবো। দেখুন, ক্ষমতায় আসা তো পরের প্রশ্ন, কিন্তু সিঙ্গুরে টাটাদের ফেরত আনা কি এতটাই সহজ? যে তথাগত রায় রাজনাথ সিংদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ছিলেন, সেই তথাগত রায় আজ বলছেন সেদিন ভুল হয়েছিল। সে নয় ভুলের মাসুল পশ্চিমবঙ্গবাসী দিচ্ছে, কিন্তু আমার প্রশ্ন জয়ন্তর কাছে থাকবে যে সিঙ্গুর রাজনীতি করা যতটা সহজ, সিঙ্গুর নিয়ে রাজনীতি সমস্ত পক্ষ কোনো না কোনো সময় করেছে এবং আজও করছে, হয়তো ভবিষ্যতেও করবে, কিন্তু সিঙ্গুরে শিল্প ফেরানো বা সিঙ্গুরবাসীর মুখে হাসি ফোটানো কি ততটাই অসম্ভব নয়? জয়ন্ত। সুমন, সোজা কথা সোজা করে বলাই ভালো। তুমি একদম ঠিক বললে, সিঙ্গুর নিয়ে রাজনীতি করা যতটা সহজ, শিল্প ফেরানো, আমি বলবো সারা রাজ্যে শিল্প ফেরানো ততটাই কঠিন কাজ। তুমি দেখালে যে সেই সময় তৃণমূল কংগ্রেসের পাশে বিজেপি এসে দাঁড়িয়েছিলেন, শুধু রাজনাথ সিংই নয়, আরও অনেক নেতা এসেছিলেন, সেগুলো তোমার আর্কাইভে নিশ্চয়ই রয়েছে। বিজেপির বিরুদ্ধে যেমন অভিযোগ আসছে, সেই সময় তারা তৃণমূলের পক্ষে ছিলেন। সিপিএমের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা সে সময় বড্ড তাড়াহুড়ো করেছিলেন, এবং এ কথাটাও তো ঠিক যে অনেক কলকারখানাই সেই 34 বছরে বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি এ প্রশ্ন ওঠে যে গত 15 বছরে কটা কলকারখানা আমাদের রাজ্যে এলো? স্পেন থেকে একজন প্রাক্তন ক্রিকেটারকে ঘোষণা করতে শুনেছিলাম যে তিনি একটা শিল্প তৈরি করবেন, শিল্প তৈরি হয়েছে কিনা আমি জানি না। তন্ময় বলছিলেন সিঙ্গুরের আন্দোলন ইতিহাসে লিখে রাখতে হবে। ঠিক বলেছেন, সম্ভবত পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র ঘটনা। এখানে যে ইতিহাসবিদরা বসেন তারা সারা পৃথিবী ঘুরলে বা 34 বছরের ইতিহাস ঘাঁটলে, অথবা যে ভূগোলবিদরা বসেন তারা সারা ভারত ঘুরলেও এমন একটা ঘটনা দেখাতে পারবেন না যেখানে প্রায় তৈরি হয়ে যাওয়া একটা কারখানা বুলডোজার দিয়ে ঠুকে ঠুকে ভেঙে ফেলা হয়েছিল। আমি নিজে বছরের পর বছর তো মামলা করতে যাচ্ছি বর্ধমানে, আমরা যখন সিঙ্গুরের ওপর দিয়ে গেছি, সুমন বিশ্বাস করো চোখের জল ধরে রাখা যেত না যেভাবে আমরা ওই কারখানার ধ্বংসস্তূপ আমরা রাস্তার ধারে ডাঁই হয়ে পড়ে থাকতে দেখতাম এবং হাহুতাশ করতাম, কি সর্বনাশ হয়ে গেল পশ্চিমবাংলার, কি সর্বনাশ হয়ে গেল। শুধু কতগুলো কথা বলতে হবে। এক, কোনো বড় ও ভারী শিল্প আর তৈরি হয়েছে কিনা জানা নেই। তন্ময়, আপনি এমএসএমইর একটা তথ্য দিলেন। এমএসএমই হলো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। কোনো বড় ও ভারী শিল্প হতে পারতো সিঙ্গুরে, যা হয়েছে কিনা সে তথ্য আপনি দেননি। সারা পৃথিবীর শিল্প দুনিয়ায় বার্তা গেছে পশ্চিমবঙ্গ শিল্প বিরোধী। কৃষকরা আজও জমিতে চাষ করতে পারছে না। আজ ওখানে শিল্প তৈরি হলে অ্যান্সিলিয়ারি শিল্প যা তৈরি হতে পারতো তাতে অনেক মানুষই পরিযায়ী হতেন না। ঠিকই তো, দুর্গাপুর এবং কল্যাণীতে কটা কলকারখানা তৈরি হয়েছে। সুমন, যে কোনো বিয়ে বাড়িতে তুমি যদি যাও, তুমি যদি জিজ্ঞাসা করো ওখানকার অল্প বয়সী ছেলেদের, দেখবে কেউ পশ্চিমবাংলায় চাকরি করে না। হয় তারা আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, কানাডা বা বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, নিদেন পক্ষে বম্বে, দিল্লি। পশ্চিমবাংলায় কাজ নেই। কেন তাদের বাইরে যেতে হচ্ছে? কেন আমাদের বাড়ির ছেলেদের আজকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে? কেন এত বছরেও, অন্তত এই 15 বছরেও একটা শিল্প এলো না? অথচ প্রতি বছর ঢক্কানিনাদ করে কোটি কোটি টাকা ব্যয় করে শিল্প সম্মেলন তো হয় এবং সেখানে সেম ফেস দেখি, একই মুখ। হয় তারা ক্রিকেট খেলেছেন প্রাক্তন, নয় তারা সিনেমা সিরিয়াল করেছেন, নয় একই মুখ। এবং মজা করে তো লোকে একথাও বলছে, পার্ক স্ট্রিটে যে অ্যাংলো ইন্ডিয়ানরা ঘুরে বেড়ায় তাদের নাকি কোট ফোট পরিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয় শুধু দেখাতে যে বিদেশ থেকে শিল্প সম্ভাবনা আসছে। আমি জানি না কতটা সত্য। এর দায় সব রাজনৈতিক দলগুলোকে নিতেই হবে। যে স্বপ্ন দেখিয়ে তৃণমূল কংগ্রেস এসেছিলেন 15 বছরে তারা কিছু করতে পারেননি, সে কথাও সত্যি। আসলে সমস্ত রাজনৈতিক দল আমাদের গরিব করে রাখতে চায়, বিনামূল্যে রেশন দিতে চায়, লক্ষ্মীর ভাণ্ডার দিতে চায়, স্বাস্থ্যসাথী করতে চায়, কিন্তু স্বাবলম্বী করতে চায় না, স্বনির্ভর করতে চায় না, আমাদের চাকরি দিতে চায় না। সুমন, আমি তোমায় জিজ্ঞাসা করছি, বলো তো কে ভালো আছে? ডাক্তাররা 1 বছর আগেও আমরা দেখেছি তাদের আন্দোলন করতে, কয়েক মাস আগেও। যোগ্য চাকরি প্রার্থীরা আজও রাস্তায়। 26,000 লোকের চাকরি চলে গেল, 32,000 কোনো মতে বাঁচলেন। একটার পর একটা প্রফেশন তারা রাস্তায় নামছে। আজকে তো দেখলাম আশাকর্মীরাও রাস্তায়। আমি জানি না পুলিশ কি বলবেন, কিন্তু অনেক পুলিশের আমাদের যারা বন্ধু রয়েছেন তারা কানে কানে এসে বলছেন, আচ্ছা ডিএটা কবে পাবো বলতে পারেন? অর্থাৎ কেউ সুখী নয়, আজকে কেউ সুখী নয়। সবার মনে কোনো না কোনো হতাশার, নিরাশা। বেশ, আমি একটা কথা শুধু বলবো, মানে এটা কবিতা নয়, ছড়া নয়, কিন্তু মনের কথা, যে সবাই বলছে খেলা হবে খেলা,
কিন্তু বাংলার ভাগ্যাকাশে শুধুই অবহেলা আর অবহেলা। বেশ, তন্ময়ের কাছে যাব, কিন্তু আমি বলবো যে দেখুন, শিল্প সম্মেলনে কোনো দোষ নেই। শিল্প আনার জন্য প্রতি বছর কেন 6 মাস অন্তর, 3 মাস অন্তর আরও উদ্যোগ নেওয়া হোক, কিন্তু পাশাপাশি সেই শিল্প সম্মেলনে প্রতিশ্রুতি, আমি বলছি যে একবার শুনলাম তন্ময়, অমিত মিত্র স্বয়ং বললেন বিএমডব্লিউর কারখানা, এখানে বিএমডব্লিউর কোনো কিছু হওয়ার সম্ভাবনা কোথায়? তারপরে আর একটা শব্দও শোনা গেল না। জয়ন্তদা যেভাবে বললেন যে ওনার বুক ফেটে যাচ্ছে, সত্যি একটা কর্পোরেট কোম্পানির জন্য বুক ফেটে যাওয়া মানুষের অধিকারের বিরুদ্ধে গিয়ে সেটা ভালো, খারাপ না, একদম খুব ঠিকঠাক কথা বলেছেন। এই টাটা গ্রুপ, হ্যাঁ বলেনি, এই টাটা গ্রুপে তিনটে কথা বলছি। এই টাটা গ্রুপে টাটা ট্রাস্টের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক স্টেজে থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার দুটো ফল টাটা মেটালিক্স খড়গপুরে নতুন একটা প্ল্যান্ট তৈরি করা হয়েছে, এক্সটেনশন, সেটা 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে দিলে তো হবে না। দ্বিতীয়, টাটা হিটাচিতে 250 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। তুমি আগে বামপন্থা শেখো ভাই, তারপরে বামপন্থা নিয়ে কথা বলবো। ছাড়ো, তুমি পরে বামপন্থা নিয়ে পরে কথা বলবো। তুমি বলো পুঁজির ডেফিনেশন বলো, তুমি পুঁজিবাদের হয়ে কথা বলতে পারো? সমস্ত দূরে রাখতে রাজি আছি, আমি বুঝলাম, কিন্তু এখান থেকে আমি বলছি জনস্মৃতি অনেকে বলেন খুব দুর্বল, কিন্তু তত দুর্বলও নয় যত দুর্বল সিঙ্গুরের ঘটনা, তার ঘটনা প্রবাহ, নাটকীয় ঘটনা প্রবাহ আমরা ভুলে যাব। আমি দ্রুত একবার দেখব পরের প্রতিবেদনে সিঙ্গুরে কি হয়েছিল। সিঙ্গুর পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। শিল্পের ঘোষণা, প্রতিবাদ, পুলিশের লাঠি, পাজাকোলা করে বের করা, রাজপথে মাচা বেঁধে আন্দোলন, অনশন, অবশেষে স্বপ্নের মৃত্যু, রাজনৈতিক পালাবদল। 2011 সালে রাজ্যে পালাবদলের আগে যেমন হুগলির এই জনপদ প্রাসঙ্গিক হয়ে উঠেছিল, তেমনি 15 বছর পর আরও একটা বিধানসভা ভোটের আগেও ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিঙ্গুর। সৌজন্যে নরেন্দ্র মোদীর সভা। 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন তিনি। টাটারা সিঙ্গুর ছেড়ে যাওয়ার ঠিক 18 বছর পর, তারিখটা 2006 সালের 11 মে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সারপ্রাইজের কথা বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমি একটা খবরের খোঁজার আর কি কৌতূহল রাখতে পারছি না। রতন টাটা খানিকক্ষণ আগে সাংবাদিক সম্মেলন চলাকালীন আপনাকে একটা চিঠি পাঠিয়ে একটু বিষয়টা বলুন। আজকের দিনে মানুষ একটু আশার কথা, এটা একটা ভালো উপহার। পশ্চিমবাংলার শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছে। এরপর ওই বছর 18 মে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির ঘোষণা করেন রতন টাটা। ওই বছর 20 জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। এরপরই জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে সিঙ্গুর জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে শুরু হয় বিক্ষোভ। 3রা ডিসেম্বর 2006 3 ফসলি জমিতে কারখানা গড়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28 ডিসেম্বর 26 দিনের অনশন ভাঙেন তিনি। 2008-এর 15 ফেব্রুয়ারি রতন টাটা ঘোষণা করেন ওই বছর অক্টোবরে কারখানা থেকে ন্যানো গাড়ি বের হবে, কিন্তু 24 আগস্ট জমি ফেরতের দাবিতে সিঙ্গুরে ধর্ণা শুরু হয়। 6 সেপ্টেম্বর 2008 শাসক বিরোধীর বিবাদ মেটাতে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়, কিন্তু পরিস্থিতির কোনো বদল হয়নি। 1 মাসের মধ্যেই 3রা অক্টোবর ষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা। I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away, because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাতের সানন্দে ন্যানো কারখানা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টাটা গোষ্ঠী। আর টাটাদের কারখানা হলো না সিঙ্গুরে। বেকার যুবকরা বাংলায় স্বপ্ন দেখেছিল, বাংলার সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল বিধানচন্দ্র রায়ের পর আবার হয়তো নতুন করে বাংলায় শিল্প উদ্যোগ শুরু হলো। বাংলার সেই দিনের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার নির্বুদ্ধিতা, সস্তার রাজনীতি বাংলার শিল্পকে খতম করে দিয়েছে, কবরে ঢুকিয়ে দিয়েছে। রাজ্যে পালাবদলের পর 2011 সালের 20 মে শপথ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা।
সিঙ্গুরে জমি ফেরাতে ওই বছরের 14 জুন বিধানসভায় পাশ হয় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল 2011। 20 জুন বিলে স্বাক্ষর করেন রাজ্যপাল। প্রণয়ন হয় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন 2011। জল গড়ায় আদালত পর্যন্ত। শেষমেশ 2016-র 31 অগস্ট সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই জমি ফেরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু তারপর তিনি কিন্তু শিল্প বিরোধী নন। তিনি আজকেও দেখুন বিভিন্ন জেলায় যে ক্লাস্টারগুলো করে সেখানে শিল্পকে পাঠাচ্ছেন, কিন্তু কৃষি জমিতে কৃষককে সাহায্য করো, কৃষি জমিতে ক্ষেত মজুরদের প্রোটেকশন দাও, আবার অকৃষি জমি বা দুর্বল কৃষি জমিতে সেখানে শিল্পের জন্য প্রমোট করো, এটাই নীতি। ফলে এখানে কুৎসা করে কোনো লাভ নেই। বাংলায় শিল্প, মাঝারি শিল্প, ভারী শিল্প, এক্সপ্যান্ডেড শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, সেগুলোকে মদত দেওয়া এবং মার্কেটিং করা, সবাইতেই মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছেন। সিঙ্গুর নিয়ে অনেক রাজনীতি হয়েছে, আরও হয়তো হবে, কিন্তু সিঙ্গুরের ভবিষ্যৎ কি পাল্টাবে? এবিপি আনন্দ। দেখুন, এতক্ষণ এই বিতর্কে আপনারা কি দেখলেন যে সব রাজনৈতিক দলই দায়ী। আচ্ছা, টাটাদের কারখানা সিঙ্গুরে হয়নি, টাটারা সিঙ্গুর ছেড়ে চলে গেছে, তার জন্য তৃণমূল দায়ী, বিজেপি দায়ী, বামেরা দায়ী, সবাই দায়ী। কিন্তু আমরা দায়ী নই। মানে এই পশ্চিমবঙ্গের মানুষের দায় কতটা? দেখুন, এইখানে খুব চিত্তাকর্ষক একটা অংশে আসবো। আমার মনে আছে সিঙ্গুর আন্দোলনের সময় এবিপি আনন্দে আমরা বহুজাতিক সংস্থা এসি নিয়েলসনকে দিয়ে, তখন তারা সার্ভে করতেন, এখন করেন না, একটা বিরাট সার্ভে করিয়েছিলাম। কোনো নির্বাচন, ভোট, আসনের সঙ্গে কোনো তার যোগ ছিল না। সিঙ্গুর ব্যাপী এবং রাজ্যব্যাপী বিরাট বিপুল স্যাম্পল সাইজ এবং পেশাদার সমীক্ষকদের দিয়ে। সেই সমীক্ষার ফলাফল আমাদের চমকে দিয়েছিল। কেন? আপনাদের একটু মনে করিয়ে দেব। সেই ফলাফলে দেখা গেল যে 65% মানুষ বিশ্বাস করছেন গ্রামের এবং সিঙ্গুরের গ্রামের যে জমি থাকলে 7 পুরুষ খেতে পারবে। 61% মানুষের মতে কারখানা হলে বড় লোকেরা বেশি সুবিধে পায়। 72% মানুষ মনে করেছিলেন তখন ওইখানে ওই 2006, 7, 8 ওইখানে দাঁড়িয়ে 72% মানুষ মনে করেছিলেন যে উর্বর জমিতে কিছুভাবে কোনো শিল্প কারখানা, যত কর্মসংস্থানই হোক, সেটা তৈরি করা উচিত নয়। 59% মানুষ মনে করেছিলেন যে কলকারখানায় আসলে বিরাট চাকরি বাকরি হয় না, নেতারা মন ভোলানোর জন্য এইসব কারখানা গড়ার কথা বলেন। কিন্তু এইবার আমাদের দায়, কাহানি মে টুইস্টটা এই জায়গায় যে এই সমীক্ষায় দেখা গেল যে মানুষেরা একেবারে স্পষ্টত কৃষির বদলে শিল্প চাইছেন, তাদের মধ্যে 79% শিল্প চাইছেন নিজের জমিতে নয়, প্রতিবেশীর জমিতে। ভাবুন কি অত্যন্ত, আমি আবার বলছি, চিত্তাকর্ষক যে মানুষ মনে করছেন যে আমি কৃষি চাই না, আমি শিল্প চাই, তাদের মধ্যে এত শতাংশ মানুষ মনে করছেন যে স্পষ্ট করে তারা প্রতিবেশীর জমিতে শিল্প চাইছেন, শিল্পের জন্য নিজের জমি দেবেন না। আমার পরের বক্তা শুভময় মৈত্র তথ্যের মানুষ, এই তথ্য কি কোথাও প্রমাণ করে না যে সিঙ্গুর হোক কিংবা সিঙ্গুরের বাইরে বাঙালি মুখেই যতই শিল্প করুক, আসলে সে চায়, মানে রূপক অর্থেও ধরতে পারেন যে শিল্পের কারখানাটি হতে হবে নিজের নয়, প্রতিবেশীর জমিতে। শুভময়দা। হ্যাঁ সুমনবাবু, এই বিষয়টি একটু বাঙালি মনের পরিচয় আর কি। মানে সাধারণভাবে নিজেদের কিছু না দিয়ে পাশের বাড়ির লোকটাকে যদি তার দায়ের মাধ্যমে আমার কিছু সুবিধে হয়, এটা মোটের ওপর বাঙালি চরিত্রের একটা অংশ। এবং রাজনৈতিক নেতারা তো নিজেদের সামনে আয়না ধরবেন না, কিন্তু সাধারণভাবে বাঙালি যে রাজনৈতিক দলগুলি, আমাদের তো এই বাঙালিদের মধ্যে থেকেই স্যাম্পল করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী হন। ফলে তৃণমূলের যিনি তিনি বাঙালি নন, বিজেপির যিনি তিনি বাঙালি, এরকম হতে পারে না। এবার তাদের রাজনৈতিক নেতারাও বাঙালি কি চাইছে সেই দিকেই তাদের অবতীর্ণ হবে একেবারে। তবে আপনি যদি আজকের দিনেও একটা সমীক্ষা করেন, বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান এবং যাদের কাছে কোনো কাজের সুযোগ নেই, তাদের যদি জিজ্ঞেস করেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াটা কি খুব ভালো, তারা কিন্তু বলবেন হ্যাঁ খুব ভালো।
আবার অন্য একটি স্যাম্পল সেটে গিয়ে এই প্রশ্ন করলে অন্যরকম হবে। সুতরাং এটা একেবারে পরিষ্কার, সেই সময়ে সিঙ্গুরের প্রচুর মানুষ জমি দিতে চাননি, হয়তো শতাংশের হিসেবে সেটা একটু কম বেশি হতে পারে, কিন্তু তখন তারা চাননি। তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন গড়ে তুলতে পেরেছিলেন এবং তারপর সেটা ইতিহাসের পাতায় যায়। ফরাসি বিপ্লবের মতো অতটা সময় নিয়ে নয়, তাদের নিজেদের সিলেবাসে ক্লাস 7-8 খুব তাড়াতাড়ি সিলেবাসে ঢুকিয়ে দেন, তারপর তাদের মধ্যে কেউ বিজেপিতেও চলে যান। এটা হচ্ছে আমি শুধু যোগ করবো শুভময় দা, সেটা হচ্ছে কিন্তু ধরুন অন্য রাজ্যে যদি দেখি সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে শিল্পের ভাণ্ডারের কোনো সংঘাত নেই। মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রজেক্ট, এক্ষুনি তন্ময়রা বলবে, সঠিকভাবেই বলবে যে এখান থেকেই কপি হয়েছে, কিন্তু পাশাপাশি শিল্পে নিয়ে এই সংঘাত তো আমরা দেখি। এখানে একটু কড়া কথা বলতে হয়, রাজনীতিবিদরা দয়া করে ক্ষমা করে দেবেন। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে, সেই সময় পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোগের যে বিষয়গুলো, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত শিল্প, যে ধরনের পড়াশোনা করা মানুষ আমাদের ছিলেন, সম্ভবত আমাদের একটু পড়াশোনার দুর্বলতা হয়েছে। রাজনীতির সঙ্গে ভালো পড়াশোনা করা মানুষ যারা ভালোভাবে শিল্প করতে পারেন, সেইখানে বুদ্ধদেব ভট্টাচার্যের যে অসহায়তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায়তা আরও অনেক বেশি, এগুলো খুব সহজেই বোঝা যায়। এবার দেখুন 2006 নির্বাচনে কিন্তু ওই সিঙ্গুরের কথা বলেই বামফ্রন্ট ভোট পেয়েছিল। মানুষ ভোটটা দিল না কেন? যখন দেখলো এরা এটা করতে পারবে না, বুঝে গেল এদের দ্বারা হবে না, এবং অত বড় একটা মেজরিটি নিয়ে বুদ্ধবাবু শক্তভাবে কাজটা কিন্তু করতে পারলেন না। অর্থাৎ সিঙ্গুর নিয়ে আবার কি হবে? রাজনীতি হবে। সিঙ্গুরে শিল্প হবে কিনা দেখা যাক। প্রধানমন্ত্রী আসছেন, তার তো সত্যি ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী যদি চান সিঙ্গুরের 100 একর জমিতে শিল্প হবে না, অবশ্যই হবে। সে তৃণমূল ক্ষমতায় থাকলেও হবে, বিজেপি ক্ষমতায় থাকলেও হবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। দ্বিতীয়, জমির স্থান নির্বাচন নিয়ে বারবার করে আলোচনা হয়েছে। এখন কারাকোরামের মাথায় কিংবা থর মরুভূমির মধ্যে কিংবা চাঁদের জমিতে কে শিল্প করতে যাবেন তা তো জানি না। নতুন গাড়ি শিল্প হবে, এ তো আর কয়লা বা এমন কিছু নয় যে যেখানে একটা খনির ব্যাপার আছে সেখান থেকে তোলা হচ্ছে কয়লা, এরম নয়। ফলে এগুলো একটা কাছাকাছি হবে শহরের, এগুলোকে অ্যাভয়েড করা যায় না। এবার খুব টুকটুক করে কয়েকটা কথা বলি। যে জায়গাটায় আপনি প্রথমে এসেছিলেন, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, 1956 সালের যে নাটক, এবং জিমি পোর্টার, জন অসবর্নের যে চরিত্রটা তিনি, আর তার স্ত্রী হচ্ছেন পামেলা লেন, চরিত্রের নাম অ্যালিসন, পামেলা লেন হচ্ছেন অভিনেত্রী ছিলেন। এই বিয়েটা একেবারেই সুখের ছিল না। আপনি যদি দেখেন বাঙালিদের সঙ্গে কিন্তু শিল্পের যে বিবাহ, সেটা একেবারেই সুখের নয়। আর একটা যেটা খুব বড় কথা, সেটা হচ্ছে এই বাঙালি সমাজে যেটা হয়, মানে বিয়ে থার পর মহিলারা মাঝে মাঝে সে আগের কথাগুলো বারবার একটানা বলতে থাকেন। আমি খারাপ ভালো বলছি না, এটা ক্যারেক্টারিস্টিক্স। তা আমি দেখছিলাম বারবার করে যে সমীরদা যেরমবারে বলছিলেন আর কি, আমি ভুল করেছি, তারপর বিভিন্ন লোক বিভিন্ন সময় বলছেন আমি ভুল করেছি। কারা বেশি করে ভুল করেছি বলছেন? রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দুধকুমার ধারা, মহাদেব দাস, তথাগতবাবু। রাজনীতিতে আজকের দিনে এদের একটুকু গুরুত্ব নেই সুমনবাবু, এদের কথায় কিচ্ছু যায় আসে না। শুভেন্দু অধিকারী যদি বলেন আমি ভুল করেছি, যদি নরেন্দ্র মোদীকে সেই ভুলটা বলিয়ে মত পরিবর্তন হতে পারে। রাজনাথ সিং তখন জোটে ছিলেন বিজেপির তৃণমূলের সঙ্গে, সরাসরি জোটে ছিলেন। আজকে যে গোপন জোটে নেই, দেখানোর একটা উপায় তো কারখানা করা। কেন্দ্রের সরকার, তার শক্তি কিন্তু কম নয়। সেই সরকার যদি মনে করে যে পশ্চিমবঙ্গে একটা শিল্প করবে, তাহলে এখন যে জায়গাটা করা দরকার, বিজেপির প্রচারের সামনের নির্বাচনে পরিষ্কারভাবে আসুক। একটাই কথা বলবো কেয়াদিকে, কেয়াদি অবশ্যই উত্তর দেবেন। সেটা হচ্ছে, বললেন না কারখানার অংশীদারের প্রশ্ন, সুইগি, জোম্যাটো, এতে প্রচুর মানুষ যারা খুব অল্প মাইনে পান, তাদেরও নাকি কারখানার অঙ্গীকার আছে, অংশীদারি আছে, কিন্তু সেই অঙ্গীকারের সঙ্গে সঙ্গে তাদের মাইনের বা চাকরির কোনো নিশ্চয়তা নেই। সেই রকম অংশীদারি আশা করি বিজেপি সেই পথে যাবে না এবং সত্যিকারের একটা কারখানা তৈরির কথা বলবে। আপনারা সরাসরি বলুন, তখন ভুল হয়েছিল, জোট ছিল। রাজনীতিতে অনেক মত পরিবর্তন হয়, অনেকে বদলায়। আজকে সিপিএম কংগ্রেসের জোটও তো আছে, তো আগে ভুল হয়েছিল, তখন তো জোট ছিল না। ফলে বিজেপির নরেন্দ্র মোদী এসে মতুয়ার দিন যে ঘটনাটা ঘটেছিল, পরিষ্কারভাবে অনেকে হয়তো বুঝতে পারেনি, নামতেও পারেননি, হেলিকপ্টারে কুয়াশা ছিল। সামনের এই 18 তারিখে আমরাও স্বপ্ন দেখব যে তিনি বলে যান বিজেপি ক্ষমতায় আসবে এবং ওই 100 একরে কারখানা হবে, সেই কারখানায় মানুষ চাকরি পাবে, কোনো মিথ্যে প্রতিশ্রুতি থাকবে না, কোনো তাদের অংশীদারি দেওয়া হবে না, মানুষ চাকরি পাবে। এই পশ্চিমবঙ্গের মানুষ, এই কলকাতার মানুষ, সিঙ্গুরের আশেপাশের মানুষ চাকরি পাবে, মাইনে পাবে দিনের শেষে। একদম। আমি সবার কাছে যাব, কিন্তু তার আগে বলবো, আমি এই পুরোটার মধ্যে একটা আশার আলো দেখতে পেলাম। সেটা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বোঝাপড়া হয়েছিল। সেই খেলাটা, বেয়ার অ্যান্ড স্কুইরালের খেলাটা তারা শুরু করলেন। আমি বলছি বাঙালি আর শিল্পের
রাজনীতি বাদ দিন, এটা বোঝাপড়া হবে নাকি? কেয়া? আমি ধন্যবাদ জানাচ্ছি শুভময় দাকে, উনি যে আশাটা দেখছেন বা আশা করছেন সেই আশাটা বাস্তবায়ন হবে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ এলে। একদম স্পষ্টভাবে স্পষ্ট কথা এটা। আমি টাটার কথা যখন বলা হচ্ছে, আমার প্রতিবেশী রাজ্য আসাম, সেখানে টাটাদের সেমিকন্ডাক্টরের 26,000 কোটি টাকার কারখানা ইতিমধ্যে ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে। 1 বছর মাত্র বয়স ভারতীয় জনতা পার্টি সরকারের উড়িষ্যাতে। আমি যদি বলি আপনাদের কাছে, আপনি সব থেকে মানে সাংবাদিক, আপনার সব তথ্য থাকে, ইতিমধ্যে উড়িষ্যাতে যে মৌগুলো খালি মানে মৌচাকে জমে নেই, সেই মৌগুলো বাস্তবায়িত হয়েছে। আর এখানে বেঙ্গল মিন্স বিজনেস যারা বলে, বিজিবিএস হয়ে গেছে বেঙ্গল মিন্স বোমা, বেঙ্গল মিন্স বারুদ। সেই জায়গা থেকে, অচল অবস্থা থেকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারের অঙ্গীকার যেখানে ভারী শিল্প আসবে, ওই মোমো, কচুরি, চপ, ঘুগনি, চা, কাশফুলের বালিশ এগুলো নয়, পকোড়াও নয়। তন্ময়, এই ভারী শিল্পের বিষয়ে প্রথমেই আমি একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম, আবার বলছি। উড়িষ্যার কথা বললেন, আমি উড়িষ্যার যতগুলো ভারী শিল্প আছে একসময় যখন কর্মরত ছিলাম সবগুলোতে ঘুরতে বাধ্য হয়েছি। ওখানের কারণ হচ্ছে ওই এলাকায় যে পরিমাণ আকরিক আছে, সেই জন্যেই অ্যালুমিনিয়াম এবং মেনলি স্টিল, এই দুটো ইন্ডাস্ট্রি, আর তার সঙ্গে গ্লাস ইন্ডাস্ট্রি, এই তিনটে ইন্ডাস্ট্রি মেজরলি হচ্ছে উড়িষ্যাতে কাজ করে, এবং এই তিনটে ইন্ডাস্ট্রি হেভি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এই হেভি ইন্ডাস্ট্রির পিছনে কিন্তু ওখানকার আকরিক হিসাবে কাজ করছে, তার সঙ্গে গভর্নেন্স, তারপরে আগে আকরিক। আমি ভারী শিল্প করতে গেলে আসল যেটা দরকার হয় সেটা কয়লা, যেটা পশ্চিমবঙ্গে আছে। সেই জন্য আমি শুভময় ওর বক্তব্য সাথে আমি শুনতে, সবাই আমরা শুনতে ভালোবাসি, এত সুন্দর করে বললেন, আর প্রফেসরই করে। এই ছাত্রদের কোশ্চেন পেপার তৈরি করতে করতে না এত ইন্টেলিজেন্ট এরা, এত ব্রিলিয়েন্ট, যে সমীরদা বললেন সমীরদা ভুল করেছেন, তার আগে একটা ড্যাশ আছে, তারপরে একটা ড্যাশ আছে, এই ড্যাশ দুটো পূরণ করেনি। অর্থাৎ আমি বলেছিলাম যে আমরা কেন ওটার বিরোধিতা করেছিলাম, যে প্রথম কথা শান্তি সিরামিক্স একটা কারণ ছিল, দ্বিতীয় কথা তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওখানে 3 ফসলি জমি ছিল, এবং আমাদের পশ্চিমবঙ্গে এত ব্যারেন ল্যান্ড পড়ে আছে দীর্ঘ, যেখানে 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 চাষ হয় না, যেখানে ইন্ডাস্ট্রি করা যেতে, সেই কথাটাও বললো না। শুধু ভুল না, এবং তারপরে আরেকটা বলেছি, আমি কখন বললাম ভুল হয়েছিল, বলেছিলাম আমরা বুঝতে পারিনি যে ওটা রাজনীতি করার জন্যই আন্দোলনটা কিনে নেওয়া হয়েছিল, এটা বলেছিলাম। যে আমরা যে টাকা দিয়েছিল, কোন কোন কোম্পানি আন্দোলন করেছিল, আমরা যেভাবে আমরা তো সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে বারবার দায়ী খুঁজছি, এরকম ভাবে বারবার খুঁজতে খুঁজতে এরপর বলা হবে পাগলা দাশু দায়ী, অরণ্যদেব দায়ী, ফেলুদা দায়ী, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই দায়ী। আগামী তো আমরা জানতে পাচ্ছি 18 তারিখ আমাদের প্রধানমন্ত্রী আসছেন, তাহলে তো এখন আর দায়ীর কথা না, আমাদের দেশের যে মানুষটি একেবারে মাথায় বসে আছেন তিনি দায়িত্ব নিয়ে তো একটা বার্তা দেবেন, সেজন্যই তো সিঙ্গুর। ফলে আমরা কিন্তু দেখতে চাইবো, আশায় থাকবো যে সেই দিন কে দায়ী তাই জানতে চাই না, আগামী দিনে আমি কি দেখবো। অতীত ইতিহাস থেকে আমরা প্রচুর শিক্ষা নিয়েছি, এবার না অতীত ইতিহাস থেকে আমরা তো পশ্চিমবঙ্গে শুধু ইতিহাসই দেখি, প্রথমে বামপন্থার ইতিহাস, তারপর তৃণমূলের ইতিহাস, নতুন আমরা 15 বছর বাদে আজও কি টাটাদের কোনো ভালো বার্তা দেওয়া গেল? তুমি রাজগঞ্জে, জলপাইগুড়িতে সম্ভবত টাটাদের একটা দোকান এবং তাদের গাড়িগুলি যেভাবে ভাঙছিল, এবং তারপর 4 দিন ধরে সিসিটিভি, জয়ন্ত আমি দেখাবো, 4 দিন ধরে সিসিটিভি দেখালো, 4 দিন লাগলো মূল অভিযুক্তকে গ্রেফতার করতে। আমি বলছি শিল্পের একটা অন্যতম বড় শর্ত তো আইন শৃঙ্খলা। আমি প্রতিবেদনটা দেখাবো, তারপর বিশ্বনাথ দার কাছে আসবো। দেখুন, শোরুমে ঢুকে তাণ্ডব, গাড়ি ভাঙচুর, কর্মীদের মারধর। শনিবার জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডবে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির রাজগঞ্জ। টাটার গাড়ির সেলস ও সার্ভিস সেন্টার শোরুমে হামলার 4 দিন পর বুধবার সকালে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, আর বিকেলে জামিনও পেয়ে যান তিনি। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাইরুল হক। বুধবার সকালে রাজগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ। সকালে গ্রেফতারির পর বিকেলে জামিন পেয়ে যায় সাইরুল হক। এটা তো প্রি প্ল্যান্ড, সব সিন্ডিকেট চলছে, ওরা তো বেল পাবেই। সকালে ধরেছে, বিকালে বেল পেয়ে গেছে।
আবার করবে, ভয় তো নাই, তা থেকে তো না ধরা ভালো। 4 দিন পর গ্রেফতার আর তার 12 ঘন্টার মধ্যেই জামিন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শোরুমের কর্ণধার। আমি সিএম কে অবশ্যই জানাবো, ডিএম সাহেবকেও জানাবো, আর যা করার আছে আরো করবো। 4 দিন পর একজন গ্রেফতার, বিকেলে তার জামিন। 2 অভিযুক্ত এখনো অধরা। তৃণমূল যে এখানে জড়িত এবং তৃণমূলের মদতেই যে এই আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, এটা তো প্রমাণিত। পুলিশের কাজ করছে। আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমরা সবসময় আমরা শিল্পপতিদেরকে আমরা ওয়েলকাম জানাই। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে যারা করছে তারা সেখানকার কুখ্যাত, তারা বিজেপি। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে 19 বছর আগের ইতিহাস। সিঙ্গুরে টাটার কারখানা ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই আবহে 2006 সালের 4 ডিসেম্বর কলকাতার শেক্সপিয়ার সরণি থানা এলাকায় টাটার লেক্সাস শোরুমে আচমকা ঢুকে তাণ্ডব চালায় কয়েকজন দুষ্কৃতী। শোরুমের ভেতরে রড লাঠি দিয়ে হামলা চলে। সিঙ্গুরে শিল্পায়নের বিরোধিতায় পড়ে পোস্টার। দুষ্কৃতী তাণ্ডবের জেরে এবার কি ঝাঁপ বন্ধ হবে রাজগঞ্জের টাটার গাড়ির সেলস ও সার্ভিস সেন্টার শোরুমের? রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। দেখুন, শিল্পে বিনিয়োগ টানতে গেলে আইন শৃঙ্খলা অন্যতম বড় ফ্যাক্টর। সিঙ্গুর থেকে চলে যাওয়ার ঠিক আগে একেবারে লাস্ট ল্যাপে প্রকল্পের কাজ দেখতে আসা ইঞ্জিনিয়াররা ওই সিঙ্গুরে প্রজেক্ট এরিয়ার মধ্যে ঘেরাও হন। আপনাদের মনে থাকবে টাটার ছেড়ে যাওয়ার যে বিজ্ঞাপন, তাতেও এই ঘটনার উল্লেখ ছিল। অর্থাৎ যে কোনো শিল্পে সুষ্ঠু আইন শৃঙ্খলা প্রয়োজন। আর আজ কোনো শিল্প কারখানা নয়, টাটা মোটরসের আপনারা এইমাত্র দেখলেন জলপাইগুড়ির শোরুম আর টাটা সার্ভিস সেন্টার যেভাবে আক্রান্ত হলো, তাতে আবার প্রশ্ন উঠবে যে এ রাজ্যে শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ কি আদৌ আছে? স্পষ্ট সিসিটিভি ফুটেজ আছে, চ্যানেলে চ্যানেলে চলছে, তাতেও মূল অভিযুক্তকে ধরতে সময় লাগলো 4 দিন। এসব ঘটনা কি বার্তা দেয় বিশ্বনাথ দা? দেখুন, টাটাদের প্রশ্নে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একই অবস্থান রেখেছে। তৃণমূল কংগ্রেস অনেস্ট দল। টাটাদের প্রশ্নে কিন্তু তাদের অবস্থান 1 ইঞ্চিও বদলায়নি। সেদিন রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় টিগার টিপে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেদিন আইন শৃঙ্খলাজনিত কারণেই টাটারা সিঙ্গুর থেকে বেরিয়ে গিয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরলতম ঘটনা ঘটেছিল যে 80% একটা কারখানা হয়ে যাওয়ার পর হাজার হাজার অ্যাক্সিলারি শিল্পের আসার সম্ভাবনা যেখানে ছিল, হাজার হাজার ছেলেমেয়ের চাকরির সুযোগ হওয়ার সম্ভাবনা ছিল, সেটাকে জলাঞ্জলি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় তৃণমূলের জঙ্গি আন্দোলনের মধ্যে দিয়ে টাটাদেরকে সরিয়েছিলেন, তার ধারাবাহিকতা পরবর্তী পর্যায়ে কিন্তু তৃণমূলের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীরা কিন্তু রেখেছেন। রাজগঞ্জের ঘটনাটা আবার প্রমাণ করে তৃণমূল কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছে। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে 3টে বিষয় নিয়ে আপনি আলোচনা রেখেছেন। একটা নন্দীগ্রামকে নিয়ে রেখেছেন, একটা নেতাই আর একটা সিঙ্গুর। নন্দীগ্রামের যে ঘটনা, তার মাইলেজ তো মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, কিন্তু আজকে নন্দীগ্রামের 7ই জানুয়ারি ছিল, নন্দীগ্রামের ঘটনার কনটেক্সটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখানে গিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। নন্দীগ্রামের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, আজকে তারা তো ভুলে গেছেন। আমি তো দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় না কোনো বড় প্রথম সারির নেতা কলকাতা থেকে গিয়ে ওখানে শহীদদের পাশে দাঁড়িয়েছেন। আজকে নেতাই দিবসে আপনি বলতে পারবেন কোনো তৃণমূল নেতা প্রথম সারির ওখানে গেছে? যতদিন প্রয়োজন ছিল ততদিন গেছে। যতদিন আবেগচালিত করতে হয়েছে মানুষকে যতদিন আবেগতাড়িত করতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাইকে নিয়ে আবেগতাড়িত করেছে, মানুষকে বামেদের পরাজিত করেছে। যতদিন সিঙ্গুর নিয়ে আবেগতাড়িত করার দরকার ছিল ভোটের রাজনীতির জন্য, ততদিন আবেগতাড়িত করেছে এবং বিপুল ভোটে জয়ী হয়েছে। আগামী দিনেও আপনি লক্ষ্য করবেন যেখানে যদি প্রয়োজন হয় আবার নতুন করে আবেগতাড়িত করবে এবং জয়ী হবেন। সিঙ্গুরের ক্ষেত্রে আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই সিঙ্গুরের মানুষকে নিয়ে অবশ্যই আন্দোলন করেছিলেন, যতদিন পর্যন্ত তার মনে হয়েছিল যে এই সিঙ্গুরে যাওয়া দরকার, বাৎসরিক অনুষ্ঠানগুলোতে যেতেন। তার পরবর্তী পর্যায়ে যাদেরকে দরকার ছিল সেই সময় তাপসী মালিক তার বাবাকে নিয়ে রাজনীতি করা দরকার করেছেন, কিন্তু যখন মনে হয়েছে যে না এই লোকটাকে আমার দরকার নেই, ছেড়ে দিয়েছেন। রাজনীতিতে তো এটা মানে সবসময় হয়। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই যে দেখুন, আজকে প্রধানমন্ত্রী আসছেন, এর আগে এত বড় স্তরের নেতা সিঙ্গুরের মাটিতে কখনো আসেননি। আমি মানে প্রত্যাশা করব যে রাজনীতির বিভেদ ভুলে গিয়ে
এবং যদিও বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো বামেরা, কিন্তু হয়তো ভুলে গিয়ে হয়তো প্রধানমন্ত্রী এমন কোনো ঘোষণা করবেন বা ইঙ্গিত দেবেন যেখানে দিনের শেষে সেই স্বপ্নের সদাগরকে আমরা স্মরণ করতে পারি। মনে রাখবেন, এই সিঙ্গুরকে কেন্দ্র করে এবং তার আগে বুদ্ধদেব বাবু কিন্তু অল্প বয়সী যুবক যুবতীদের জন্য যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন কিন্তু আর পরবর্তী সময় কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। স্বাধীনতার পরে বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে একের পর এক শিল্প গড়ে উঠেছিল, আমাদের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ গড়ে উঠেছিল, একটা স্বপ্নের সদাগর ছিলেন বিধানচন্দ্র রায়। ঠিক একইভাবে দীর্ঘ খরার পরে বামেদের দ্বারাই হয়তো অনেক শিল্প বন্ধ হয়েছিল, কিন্তু বুদ্ধবাবু দলের বাইরে গিয়েও তিনি যে উদ্যোগ নিয়ে, যে স্বপ্ন নিয়ে সিঙ্গুরের কারখানা গড়ার স্বপ্ন দেখেছিলেন, 54টা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, ডু ইট নাও স্লোগান দিয়েছিলেন, সেই স্বপ্নের সদাগরের জন্য অন্ততপক্ষে প্রধানমন্ত্রী যদি একটা শিল্প তালুক করেও তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য নগর রাখেন, তাহলে কিন্তু তাকে সেলুট জানাবো। যে মতাদর্শের বাইরে গিয়েও অন্ততপক্ষে ওই স্বপ্ন দেখা, বাঙালিকে অন্তত শিল্পমুখী করার জন্য, একটা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ গড়ে তুলবার জন্য বুদ্ধবাবু যে স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, সেই স্বপ্ন হয়তো আমরা নিজেরাই ধ্বংস করেছি, রাজনীতির কারণে আরও ধ্বংস হয়েছে, কিন্তু এই স্বপ্ন কিছুটা সার্থক করে প্রধানমন্ত্রী যদি তার নামে বুদ্ধদেব নগর নাম দিয়ে বা শিল্প তালুক নাম দিয়ে যদি একটা অন্তত কিছু করে দেখান, তাহলে কিন্তু বাঙালি চিরকাল প্রধানমন্ত্রীকে মনে রাখবে। আমরা সেই দিক থেকেই প্রধানমন্ত্রী সফরকে দেখতে চাই। বিশ্বনাথ দা, পুরো বক্তব্যটা আমি ঠিক করে বুঝলাম না, একটা হজবর হলো, কি বললেন কোনখান থেকে। প্রথম কথা, কয়েকটা জিনিস আগে ক্ল্যারিফাই করি। নেতায়ে প্রত্যেক বছর রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধি যায়, এবারও গেছিল, উনি দেখতে পাননি, সেটা ওনার সমস্যা। এবং প্রত্যেকটা জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই যাবেন এরকমটা নয়, তার আরও বিভিন্ন কাজ থাকে, কিন্তু রাজ্য থেকে প্রতিনিধি পাঠানো হয়, এবারও হয়েছিল, প্রত্যেকবার হয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে, উনি বললেন যে হাজার হাজার লোকের চাকরি হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। আমি ইন্ডাস্ট্রির টাইপ নিয়ে বলছি, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হাজার হাজার লোকের চাকরি হওয়া সম্ভব না, ইন্ডাস্ট্রি করা উচিত, তাই নিয়ে এতক্ষণ বিতর্ক হয়েছে। আমি এই তথ্য দুটো দিচ্ছি। 3 নাম্বার, উনি বললেন বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগতভাবে, আবার বলছি ব্যক্তিগতভাবে আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান করি, যথেষ্ট শ্রদ্ধা করি, সেটা তার অন্য কারণে। কিন্তু উনি মধ্যবিত্তদের স্বপ্নের নায়ক তৈরি হয়েছিলেন, প্রচুর ইন্ডাস্ট্রি করেছিলেন, কি কি করেছিলেন তার লিস্ট যদি বিশ্বনাথ দা দিতে পারেন। তার সঙ্গে নরেন্দ্র মোদী সম্পূর্ণ আদর্শগতভাবে মানে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, তিনি শিল্প নগরী তৈরি করে তার নাম বুদ্ধ নগরী করে দেবেন, মানে উনি কোন জগতে থাকেন আমি বুঝলাম না। পুরোটা হজবরলত থেকেও একটা খারাপ ন্যারেটিভ তৈরি। আমার প্রশ্ন হচ্ছে যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার যদি স্বপ্নটা কিছুটা পূরণ করেন আর পরবর্তী পর্যায়ে কোনো প্রধানমন্ত্রী, তার মধ্যে কি কোনো অন্যায় আছে, কোনো হজবরল আছে? এটার জায়গার আলাদা দিক। আমি প্রশ্ন তুলতে চাই, আচ্ছা নন্দীগ্রামে তো তোমরা কমিশন তৈরি করেছিলেন না, ইনকোয়ারি কমিশন, তার যে সমস্ত পুলিশ অফিসার যুক্ত ছিল, তুমি কি জানো তাদেরকে প্রমোশন তোমরা দিয়েছো? তোমরা প্রমোশন দিয়েছো? তোমরা কি ধরনের যাদেরকে শহীদ করেছিল, যারা শহীদ হয়েছিল, যাদের দ্বারা শহীদ হয়েছিল, তাদেরকে প্রমোশন করেছিল। আর নেতায় পাঠিয়ে দিলে, শহীদ দিবসে পাঠিয়ে দিলে, পুলিশ এমনি চালায় না, তোমার বাংলার মানুষ বলে তাদেরকে অদ্ভুত কিরকম বিচারিতা চিন্তা করুন। উনি বলছেন কারণ নির্দেশ। 21শে জুলাই সময় স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? মনীশ গুপ্ত। মনীশ গুপ্ত কোথায় গেলেন? যে সরকার করেছিল সেই সরকারকে বাংলার মানুষ সরিয়ে দিয়েছে। রিজওয়ানের হত্যা, রিজওয়ানের হত্যা সময় যে পুলিশের বিরুদ্ধে মমতা সরব হয়েছিলেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাদের প্রমোশন হয়েছে। নেতায়ের লাশ দরকার ছিল, সেদিন সিঙ্গুরের লাশ দরকার ছিল,
সেদিন নন্দীগ্রামে লাশ দরকার ছিল, লাশ সেখান থেকে এনে প্রদর্শন করা হয়েছে। আপনি বিবেক জায়গায় আমি একটা প্রশ্ন করছি, আমি একটা প্রশ্ন উত্তরটা দিন আগে উত্তরটা দিন। আপনি গেছেন ওই জায়গাটা দেখেছেন, আমি 30 বার গেছি, আমি 30 বার গেছি। যে জায়গাটায় শহীদ হয়েছে, যে বাড়ি থেকে গুলি চালানো হয়েছিল সেটা থেকে আপনি এখানে বসে কিন্তু দেখুন খুব দ্রুত হ্যাঁ আবার দুটো টেকনিক্যাল পয়েন্ট আছে আর কি। একটা হচ্ছে বুদ্ধদেব বাবুর যেমন একটা স্বপ্ন ছিল, সেরকম ব্যর্থতাও ছিল বিরোধী দলকে না সামলাতে পারার, এটা আলোচিত হবে। এবং দ্বিতীয়, বিশ্বনাথ দা যেটা বললেন, আমার একটা স্ট্র্যাটেজির কথা মনে হচ্ছে। নরেন্দ্র মোদী যদি এসে সিঙ্গুরের শিল্পের কথা বলেন, তাহলে পশ্চিমবঙ্গের বাম ভোটের ওপর তা কতটা প্রভাব ফেলবে, এটাও কিন্তু 2026 নির্বাচনে আমাদের দেখতে হবে। না, আমি একটা ছোট্ট কথা বলবো। বিশ্বনাথ বাবু বললেন যে শিল্প হয়নি, এটা কিন্তু ঠিক নয়। তৃণমূলের আমলে সিন্ডিকেটের শিল্প, চুনবালি ইট সাপ্লাই, পাড়ায় পাড়ায় জোর করে সিন্ডিকেটের ব্যবসা হয়েছে। তো শিল্প, কে বললো শিল্প হয়নি? বোমা বন্দুক মুখ্যমন্ত্রী গাইলেন না, বিজেপি এসে গাইলেন তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। সিন্ডিকেটের রাজত্ব চলছে তোমাদের জন্য, যে কারণে তোমাদেরকে একলা চলতে হচ্ছে। মানুষ পরিত্যাগ করে দিয়েছে, বাংলার মানুষ সংসদীয় গণতন্ত্রের কি মানুষের কি হয়েছে? কোটি কোটি টাকা চাকরি বিক্রি, গরু চুরি। আমি এবার পাশাপাশি আপনাদের দুটো ছবি রাখবো। একটা হচ্ছে আজকে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি শহীদ স্মরণ করলেন। খুব ভালো কথা। নেতাই দিবস নিয়ে চাপানুতর, কেন চাপানুতর? আবার সেই বিতর্ক যে আগে এতজন নেতা, এতগুলো শীর্ষ নেতার কনভয় ঢুকতো, এখনো সেই গুরুত্ব কি পায় ওই রাজ্য রাজনীতির 3টে স্তম্ভ সিঙ্গুর, নন্দীগ্রাম আর নেতাই? দেখুন, এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 সালে 7ই জানুয়ারি নন্দীগ্রামের ভাঙাবেড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতি বছর শহীদ স্মরণ দিবস হিসাবে পালন করা হয়। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে নিহতদের স্মৃতিতে তৃণমূল ও বিজেপি পৃথকভাবে স্মরণ সভা করে, যা ঘিরে বারবার সংঘাতে জড়িয়েছে দুই দল। আর সামনে যখন বিধানসভা ভোট, তখন এবারও এর ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। নন্দীগ্রামের আন্দোলনটা নন্দীগ্রামের মানুষ করেছেন, যার নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন বলেই সেটা এই উচ্চতায় গিয়ে শেষ পর্যন্ত এই অধিকারটা ছিল এলাকার মানুষের। নন্দীগ্রাম দিবসের পাশাপাশি এদিন নেতাই দিবস পালন ঘিরেও রাজনীতির তরজা জারি ছিল। 2011 7ই জানুয়ারি দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় 9 জনের। অভিযোগের আঙুল ওঠে সিপিএমের দিকে। সেই ঘটনার পর প্রতি বছর এই দিনে শহীদ দিবস পালন করে তৃণমূল। 15 বছর হয়ে গেল, কিন্তু সেই ঘা শুকোয়নি। জালিয়ানওয়ালাবাগের ঘটনা যেরকম মানুষ কখনো ভোলেনি, ভুলবে না, নেতায়ের ঘটনাও পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন ভুলবে না সামনের দিনে। মুখে বলে অনেক কিছু, কাজে কিছু দেখতে পাইনি। জৌলুসটাই আর তো নেই। এদিন নেতাই দিবসের অনুষ্ঠান শুরুর আগেই প্ল্যাকার্ড হাতে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে নেতাই হাই স্কুলের পড়ুয়ারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষক নেই, বন্ধ হওয়ার মুখে পঠন পাঠন। করেছিল, কিন্তু আস্তে আস্তে ওনাদের মুখস্থ কিন্তু ভুলে গিয়েছে। কারণ আমরা 30শে এপ্রিল 1982 সালে যদি আমরা লক্ষ্য করে থাকি, কলকাতার বুকের মিশন সেতুর যে ঘটনা ঘটেছিল, 16 জন পুড়িয়ে ফেলেছিল। অভিযোগ, বারবার শিক্ষা দপ্তরের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। বিক্ষোভ না, দাবি জানিয়েছে। নেতাই স্কুলের যে পরিমাণ শিক্ষক থাকার কথা, এখন শিক্ষক সারা পশ্চিমবঙ্গে শিক্ষকের অপ্রতুলতা আছে, সেটা আপনারা জানেন, সেটা ব্যবস্থাও চলছে। নন্দীগ্রাম হোক বা নেতাই, দুই রক্তাক্ত ইতিহাস। আর সেই ইতিহাস ঘিরে প্রতিবারের মতো এবারও সেই রাজনীতি। বিটন চক্রবর্তী, অমিতাভ রথ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, এ নিয়ে আপনারা ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কি মন্তব্য
পাঠাচ্ছেন। দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। সুভাষ ঘোষাজ্জা তিনি লিখছেন, না এলো শিল্প, না হলো কর্মসংস্থান, যেদিকে চোখ যায় দুর্নীতি আর দুর্নীতি। শেখ শামীম লিখছেন, আজ আন্দোলনকারীরাই সিঙ্গুরে শিল্প চাইছে, আগে শুভবুদ্ধির উদয় হলে মানুষকে বঞ্চিত হতে হতো না। কিরণ মজুমদার লিখছেন, জমি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আজ সিঙ্গুর নিয়ে সাধু সাধার চেষ্টা করছে বিজেপি। অরিঘ্ন চক্রবর্তী লিখছেন, রাজ্যে শিল্প সম্ভাবনার কফিনে শেষ পেরেক ছিল সিঙ্গুর। বিপ্লব মুখোপাধ্যায় লিখছেন, 18 বছর আগের ভুলের মাসুল আজও গুনতে হচ্ছে এ রাজ্যের তরুণ প্রজন্মকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।